ওকে, সো আমরা উম, আমরা যে চ্যাপ্টারটা আজকে স্টার্ট করব সেটা হলো লাইটিং মডেল। লাইটিং মডেলের আরো দুইটা নাম আছে, ইলুমিনেশন বা রিফ্লেকশন মডেলও। এবং কেন সেম মডেলকে তিনটা এখানে নেমিং করা হয়েছে এটাও আমরা একটু বোঝার ট্রাই করব। সো ফার্স্ট অফ অল, আচ্ছা, এইখানের কিছু কন্টেন্ট আসলে এই দুইটা লেকচার থেকে নেওয়া হয়েছে। সো চাইলে কেউ এই দুইটা লেকচারও ফলো করতে পারে, মানে এইগুলো দেখার জন্য, বোঝার জন্য। সো অনলাইন ডেমো দেখার জন্য এই লিঙ্কটা সাজেস্ট করব। এখানে আমরা কালার মডেলের মতো লাইটিং এর ইফেক্ট গুলোও দেখতে পারবো, লাইটিং এর ইফেক্ট গুলো কিভাবে হয়, কোন লাইটের ইফেক্ট কিভাবে মানে হয় কোন একটা অবজেক্টের উপরে, এই জিনিসগুলো আমরা এই সেকেন্ড লিঙ্ক থেকে আইডেন্টিফাই করতে পারবো। সো আমাদের ফার্স্ট অফ অল আমরা যদি একটু চিন্তা করি, আমাদের ধরা যাক কোনো একটা অবজেক্ট আছে, অবজেক্টে আমরা জাস্ট পিক্সেলের কালার গুলো অফ অন করলাম। মানে পিক্সেলের কালার বলতে ধরা যাক আমরা জাস্ট ওর 8 জিবি যে কালার গুলো আছে সেগুলা অ্যাড করলাম, বাট আমরা আসলে আহ কোন পোর্শনে কতটুকু, কোথাও শ্যাডো ক্রিয়েট করছে কিনা, লাইট সোর্সটা কোন দিকে আছে, এই জিনিসগুলো কোনো কিছু ডিসাইড না করে জাস্ট যদি মানে সব পিক্সেলের ইকুয়াল ইন্টেন্সিটির কালার দিয়ে আমি এরকম একটা অবজেক্ট দেখতে পাবো। সো এই টিপটটা আমরা এখানে নর্মালি যে দেখতে পাচ্ছি এটা একটা রেগুলার একটা কালার অরেঞ্জ দেখতে পাচ্ছি। বাট আমরা যদি পিক্সেলের কালার গুলো অন করি প্লাস সাথে লাইট সোর্স কোন দিকে আছে সেই ডিরেকশনে আমরা শাইনিনেস এর ইফেক্ট গুলোও অ্যাড করি, তখন আমরা আসলে এরকম রিয়েলিস্টিক একটা ভিউ দেখতে পারবো। যেমন এখানে আমরা দেখতেছি যে লাইট সোর্স যদি এদিকে থাকে তখন আমরা এদিকে শাইন দেখতে পাচ্ছি। এইদিকে যেহেতু এটা একটু ব্যাকে আছে, সো আমাদের ব্যাক সাইডে যেহেতু, তাহলে লাইট সোর্সটার এদিকে শ্যাডো ক্রিয়েট করবে। সো এই জায়গাটা একটু ডার্ক, এরকম আর কি। সো আমরা তাহলে লাইটিংটা আসলে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ লাইটিং ইফেক্ট যদি আমরা না দিই তাহলে আমরা আসলে রিয়েলিস্টিক কোনো অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না। সো আমাদের ইলুমিনেশন বা লাইটিং এর জন্য কিছু কম্পোনেন্ট লাগবে, যেমন লাইট সোর্স লাগবে আর সারফেস প্রপার্টি। এই দুইটা ইনফরমেশন গুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। লাইট সোর্সকে আমরা নর্মালি লাইট সোর্সের লুমিনেন্স বা ইন্টেন্সিটিকে আই দিয়ে ডিনোট করি। ইচ কালার ইজ ডেসক্রাইব সেপারেটলি। আমরা যেহেতু মানে কম্পিউটারের জন্য লাইটিং এর ইফেক্টটা নিয়ে চিন্তা করব, সো আমাদের কম্পিউটারে তিন টাইপের এলইডি লাইট আছে, রেড, গ্রিন আর ব্লু। সো রেড, গ্রিন আর ব্লু মানে প্রত্যেকটা এলইডি লাইট তো আমাদের তিনটা কালার এমিট করে। সো আমাদের 8 জিবি এই তিনটা কালার যেহেতু আছে, প্রত্যেকটার ইন্টেন্সিটি আমার আলাদা করে ক্যালকুলেট করতে হবে, যে রেড কতটুকু ইন্টেন্সিটি, গ্রিন কতটুকু, ব্লু কতটুকু। এটা হলো অ্যাকচুয়ালি আমরা লাস্ট ক্লাসেই যে কুইজটা দিলাম 8 জিবির কুইজ, সেখানে আমরা দেখেছিলাম যে 8 জিবির কিছু ভ্যালু ছিল। তো আমরা রেড, গ্রিন, ব্লু ওদের কিছু ভ্যালু ছিল, লাইক রেড 0.8, গ্রিন পয়েন্ট ধরা যাক 3, ব্লু ধরা যাক 0.6, এরকম। আমরা এই যে 0.8 বা 0.3 বা 0.6 পেলাম, এটা আসছে আসলে আমাদের লাইট সোর্স থেকে। মানে রেড লাইটের এই 8 জিবি মানে কি, আমাদের আসলে রেড লাইটের প্রত্যেকটার কালার তো, রেড এর কালার ইন্টেন্সিটি এখানে কত, 0.8 বা 80%, গ্রিন কত 30%, ব্লু হলো 60%। তো এই যে পার্সেন্টেজটা কেন, এটা 80% কোত্থেকে আসলো, সেটাই হলো আমরা আসলে এই চ্যাপ্টারে দেখবো। তো আসলে কালার মডেলটা আসা উচিত হলো আমাদের লাইটিং এর পরে। তো আমরা লাস্টে গিয়ে দেখা যাবে যে রিলেট করতেছে আসলে যে কালার মডেলটা কিভাবে এখানে আসছে। আর তিন টাইপের লাইট সোর্স আমাদের, তিন টাইপের হতে পারে, অ্যাম্বিয়েন্ট লাইট, ডিফিউজ লাইট, স্পটলাইট। তো আমরা প্রত্যেকটা একটু গো থ্রু করি। আমাদের আচ্ছা, ফার্স্টে সারফেস গুলো এখানে বলা আছে। সো সারফেস হলো আসলে মেইনলি তিন টাইপের হতে পারে। যেমন স্পেকুলার সারফেস। স্পেকুলার সারফেস মানে আমি যতটুকু লাইট ওখানে ফেলবো পুরাটাই আমাদের কি হবে, রিফ্লেক্ট ব্যাক করবে। লাইক আমার যদি এখান থেকে সো এটার একটা এক্সাম্পল কি, আইডিয়াল মিরর। সো মিররে যদি আমি কোনো একটা লাইট দেই তখন কি হচ্ছে, পুরো লাইটটাই রিফ্লেক্ট ব্যাক করে। সো তাহলে আইডিয়াল মিরর হলো আমাদের স্পেকুলার সারফেসের সবচেয়ে কি বলবো আহ, মানে পারফেক্ট এক্সাম্পল আর কি। আর ডিফিউজ সারফেস হলো একটু রাফ সারফেস। তো স্পেকুলার সারফেস হলো অনেক স্মুথ হবে,
ডিফিউজ সারফেস হলো অনেক রাফ হবে। সো রিফ্লেক্টেড লাইট যদি আমি লাইট যদি সোর্স থেকে আমার ডিফিউজ সারফেসে আসে, তখন কি হবে, এটা রিফ্লেক্ট হয়ে অল ডিরেকশনে ইউনিফর্মলি এটা চলে যাবে। তো পুরাটা আমাদের এখানে দেখো, এখানে যে অ্যাঙ্গেলে লাইটটা আসতেছে ঠিক একই অ্যাঙ্গেলে রিফ্লেক্ট করতেছে, বাট এখানে কিন্তু সেম না। এখানে আমার একটা অ্যাঙ্গেলে আসতেছে, বাট এটা যখন ছড়াচ্ছে চারদিকে ইকুয়াল অ্যামাউন্টে ছড়িয়ে যাচ্ছে। সো স্পেকুলারে কিন্তু একটা ডিরেকশন বরাবরই খালি আসে, বাট আমাদের ডিফিউজটা কিন্তু একটু ডিফারেন্ট। আর ট্রান্সলুসেন্ট সারফেস কি? ট্রান্সলুসেন্ট সারফেস হলো যেখানে আসলে ট্রান্সলুসেন্টের একটা এক্সাম্পল হলো গ্লাস বা ওয়াটার। সেখানে কি হয়, মানে আমাদের লাইট পাস হয়, পাস হওয়ার সময় কি হয়, রিফ্র্যাকশন হয়। সো ওইখানে আসলে আমাদের এটা আলোর প্রতিসরণ আমরা পড়েছিলাম। তো ওই রিফ্র্যাকশন হয় হলো আমাদের আসলে ট্রান্সলুসেন্টে। বাট আমাদের আসলে কম্পিউটার গ্রাফিক্সে ট্রান্সলুসেন্টের ব্যাপারটা আমাদের এখানে নাই। আমরা মেইনলি স্পেকুলার আর ডিফিউজ নিয়ে এখানে কাজ করব। সো আচ্ছা, আমরা এই চ্যাপ্টারে যেই রিফ্লেকশন মডেলটা ফলো করব সেটা হলো ফংস রিফ্লেকশন মডেল। সো এটা অনেক পুরানো একটা মডেল, বাট স্টিল আমরা এই মডেলটা ইউজ করি কারণ এটা মোটামুটি অনেক কম্পিউটেশনালি তুলনামূলক রিজনেবল বলা যায়। আর প্লাস হলো এটা আসলে আহ, মোটামুটি আমাদেরকে রিয়েলিস্টিক ছবি দিতে পারে। সো আমরা এখন আসলে ফংস রিফ্লেকশন মডেলই ইউজ করি। সো ফংস রিফ্লেকশন মডেল কি বলে, ও বলে হলো যদি আমি কোনো একটা অবজেক্টে কোনো কালার না দিই বা কোনো লাইট না দিই, এটাকে আমি একদম ডার্ক দেখবো, যেটা আমাদের মনিটরে নর্মালি হয়। কোনো পিক্সেল যদি অন না থাকে আমরা ব্ল্যাক দেখি। দেন আমরা যদি শুধুমাত্র অ্যাম্বিয়েন্ট লাইট অন করি, অ্যাম্বিয়েন্ট লাইট দিলে আমরা মানে পিকচারটা বা অবজেক্টটার শেপটা বুঝতে পারি। বাট স্টিল আমরা অবজেক্টের আসলে কালার গুলো আইডেন্টিফাই করতে পারি না, এখানে কোন কালারটা, এখানে ইন্টেন্সিটি কত, এই জিনিসগুলো আইডেন্টিফাইবল না, সবার ইকুয়াল ইন্টেন্সিটিতে আমরা দেখতে পাচ্ছি। যখন আমরা ডিফিউজ লাইট অ্যাড করব, ডিফিউজ লাইট অ্যাড করলে আমরা ওর মোটামুটি শ্যাডো গুলা বুঝতে পারি আসলে। কারণ ডিফিউজ লাইটেও লাইট সোর্স লাগে, সো লাইট সোর্স থেকে কোন জায়গায় কতটুকু লাইট পড়তেছে আর বাকি জায়গাগুলো তখন ডার্ক হয়ে যাবে। সো ডিফিউজ আর অ্যাম্বিয়েন্ট লাইট যখন আমি মিক্স করব, আমরা মোটামুটি এইটার একটা ইফেক্ট পেলাম, এরকম কিছু একটা। সো তো অনেকটা রিয়েলিস্টিক, বাট স্টিল এখানে আমাদের কোনো শাইনিনেসটা আমরা বুঝতে পারি না। সো স্পেকুলার লাইট আমাদের মেইনলি শাইনিনেস এর ইফেক্টটা দেয়। শাইনিনেস মানে কি, আমাদের লাইট থেকে কতটুকু রিফ্লেক্ট হয়ে আমাদের চোখে আসতেছে, তার মানে আমাদের এই অবজেক্টটা কতটুকু স্মুথ। সো এটা হলো আমরা বুঝি স্পেকুলার লাইট দিয়ে। সো স্পেকুলার লাইট দিয়ে আমরা এটা আইডেন্টিফাই করতে পারলাম। সো এই তিনটা যখন আমরা একসাথে অ্যাড করবো, অ্যাম্বিয়েন্ট লাইট, ডিফিউজ লাইট আর স্পেকুলার লাইট, আমরা ফাইনালি পারফেক্ট আমাদের টিপট বা মানে আমাদের যে অবজেক্টটা আছে সেটাকে দেখতে পাবো। সো মোটামুটি এটা তখন রিয়েলিস্টিক হয়ে যাবে। সো আমরা ফার্স্টে আসি অ্যাম্বিয়েন্ট লাইট কি। অ্যাম্বিয়েন্ট লাইটে কোনো ডিরেক্ট কোনো সোর্স বা ডিরেকশন আমরা পাই না। আচ্ছা, অ্যাম্বিয়েন্ট লাইটের একটা এক্সাম্পল হতে পারে, ধরো আমরা রাতে যখন রুম একদম ডার্ক থাকে, তুমি যদি তোমার উইন্ডো ওপেন রাখো, তুমি দেখবা যে তোমার অনেক দূর থেকে হয়তো তোমার স্ট্রিট ল্যাম্প, তারপরে ধরো বাইরের তারার আলো বা চাঁদ হয়তো ডিরেক্ট আলো না দিয়ে অন্য বিল্ডিং এ হয়তো চাঁদের আলো পড়তেছে, সেটা তোমার রিফ্লেক্ট হয়ে রুমে আসতেছে, হালকা একটা লাইট দেখতে পাবা। সেই লাইট থেকে তোমার যেটা হবে যে রুমের অবজেক্ট গুলা, তোমার রুমে ধরো একটা টেবিল আছে, একটা বেড আছে, একটা ধরো আলমারি আছে বা এরকম, তুমি এই জিনিসগুলো আইডেন্টিফাই করতে পারবা যে আচ্ছা এই জায়গায় আমার বেড আছে, এই জায়গায় আমার টেবিল আছে, এই জিনিসগুলো। বাট তুমি আসলে ডিরেক্ট কোনো লাইট সোর্স দেখতে পাচ্ছ না। মানে স্ট্রিট ল্যাম্পটা হয়তো ডিরেক্ট দেখতে পাচ্ছ না, বা ধরো তোমার চাঁদটা তোমার ডিরেক্ট আলো দিচ্ছে না, অন্য ওয়ালে বা এরকম রিফ্লেক্ট হয়ে তোমার রুমে আসতেছে। তো তখন এটাকে বলি আমরা অ্যাম্বিয়েন্ট লাইট। সো অ্যাম্বিয়েন্ট লাইট আসলে প্রোডাক্ট অফ মাল্টিপল রিফ্লেকশন অফ লাইট ফ্রম মেনি সারফেসেস প্রেজেন্ট ইন দ্য এনভায়রনমেন্ট। তার মানে অ্যাম্বিয়েন্ট লাইটে হলো কখনো ডিরেক্ট লাইট সোর্স কাজ করবে না, সবসময় হলো অন্য জায়গা থেকে রিফ্লেক্ট হয়ে আসবে। সো আবার এটা হতে পারে সানলাইটও। সানলাইট ধরো তুমি যদি মানে সূর্যের আলোটা তোমার রুমে ডিরেক্ট না এসে ধরো অন্য বিল্ডিং এর একটা পাশের, তোমার পাশের বিল্ডিং এর ওয়ালে পড়লো, সেই আলোটা রিফ্লেক্ট হয়ে তোমার মানে রুমে এসে পড়লো, সেটা তখন আমরা সেটাকে কি বলি, তখন এটাকে বলি আমরা অ্যাম্বিয়েন্ট লাইট। আহ বাট সানলাইট আসলে, সানলাইটের অ্যাম্বিয়েন্ট লাইটের থেকে আসলে ওর ডিফিউজ বা স্পেকুলার লাইট অনেক হাই। মানে কারণ সানলাইট আসলে ডিরেক্টলি অনেকটা ইলুমিনেট করে। সো সানলাইটের সময় দেখা যায় যেটা, যে আমাদের সার্ফেস গুলো এতটা বেশি
ওখানে কি বলবো, মানে ইলুমিনেটেড থাকে, যে আমরা আসলে মানে ওইখান থেকে আর আলাদা করে ওইটাকে অ্যাম্বিয়েন্ট লাইট হিসেবে কনসিডার করি না। সো যাই হোক, ওইটা আমরা পরে আসতেছি। বাট এগেইন, আমাদের অ্যাম্বিয়েন্ট লাইট হলো কম্পিউটেশনালি ইনএক্সপেন্সিভ, মানে অনেক চিপ। কেন? কারণ আমাদের আসলে এখানে কোনো সোর্স বা ডিরেকশন নেই। সো এখানে আমাদের ভেক্টরের কাজ নেই। সো আমরা আসলে দেখবো যে আসলে এক্সপেন্সিভ বলতে কি বুঝাইছে, এটা আমরা পরে দেখবো। অ্যাম্বিয়েন্ট লাইটের দুটো এক্সাম্পল অলরেডি আমি বলছি, তারপরে আবার এখানে দেওয়া। গ্লোবাল অ্যাম্বিয়েন্ট লাইট কি? গ্লোবাল অ্যাম্বিয়েন্ট লাইট কিরকম? ইন্ডিপেন্ডেন্ট অফ লাইট সোর্স, কোন লাইট সোর্স কোথায় আছে এটার উপর ডিপেন্ডেন্ট না। লাইটস এন্টায়ার সিন। সো আমরা মানে আমাদের লাইট সোর্স যে কোথায় আছে আমরা জানি না, সো আমরা ধরে নিচ্ছি উইন্ডো থেকে যে আলোটা আসতেছে আমাদের রুমের সবগুলো সারফেসকে একদম ইকুয়ালি ইলুমিনেট করবে। রিফ্লেকশন অফ সানলাইট ফ্রম সেভারাল সারফেস, এটা হলো আমাদের একটা এক্সাম্পল। লোকাল অ্যাম্বিয়েন্ট লাইট কি? লোকাল অ্যাম্বিয়েন্ট লাইট হলো কন্ট্রিবিউটেড বাই এডিশনাল লাইট সোর্সেস। আচ্ছা, কেমন? আমাদের ধরো আহ তুমি যেই রুমে আছো, মানে এটা আসলে ক্লাসরুমে বোঝানো হলে সবচেয়ে ইজিয়ার ছিল। যে আমাদের একটা ক্লাসরুম, ধরো আমরা ক্লাসরুমে আছি, আমাদের ক্লাসরুমে হলো অনেকগুলা কিন্তু টিউবলাইট জ্বলে। তো তোমাদের ক্লাসে অলমোস্ট 24টার মতো মনে হয় এরকম লাইট আছে। তো সো এই যে এতগুলা লাইট, এই লাইট গুলা ধরো ডিরেক্ট, ওই লাইট গুলো দিয়ে আমাদের সামনে ধরো একটা বোর্ড আছে। সো ধরা যাক এটা হলো আমাদের সামনে ব্ল্যাক বোর্ড, বা হোয়াইট বোর্ড, যেটাই হোক। সামনের ওয়ালটা হলো এটা। আর আমাদের এইদিকে হলো উপরে ধরো অনেকগুলা লাইট সোর্স আছে। সো এখানে ধরো 4টা 5টা এরকম অনেকগুলা লাইট সোর্স। তো এই লাইট সোর্স থেকে ডিরেক্ট কিছু আলো তো আমাদের এখানে পড়তেছে। আর কিছু আলো আছে সেগুলো কি হয়, ধরো আমাদের ব্যাক সাইডের ওয়াল হলো এটা। সো এটা হলো আমাদের ব্যাক সাইড, এটা হলো আমাদের ক্লাসরুম। সো এটা হলো ব্যাক সাইডের ওয়াল। সো এই লাইট গুলো কিন্তু ব্যাকেও এসে পড়তেছে। তো এই লাইট গুলো থেকে আমার যদি ব্যাকে এসে আলো পড়ে, ধরো এই আলোগুলা এভাবে করে ব্যাকে এসে পড়লো, পড়ার পরে এইখান থেকে রিফ্লেক্ট হয়েও কিন্তু আমাদের কি হবে, কিছু আলো আমাদের এই সামনের ওয়ালটাকে ইলুমিনেট করতেছে। তো এই লাইট সোর্স থেকে ডিরেক্ট যেটা আসতেছে, এইটা এই রেড সাইনটা, এইটাকে আমরা এখন ধরতেছি না। আমরা শুধুমাত্র যেই লাইটটা অন্য সারফেসে পরে রিফ্লেক্ট হয়ে আবার আমাদের অবজেক্টে আসতেছে বা আমাদের এই সামনের ওয়ালে আসতেছে, এটাকে ধরছি। তো এইটাকে বলা হয় হলো আমাদের লোকাল অ্যাম্বিয়েন্ট লাইট। লোকাল অ্যাম্বিয়েন্ট লাইট কি? লোকাল অ্যাম্বিয়েন্ট লাইট হলো আমাদের যেই অবজেক্ট, মানে যেই লাইট সোর্স গুলো আমাদের, ধরো এই আমাদের এনভায়রনমেন্ট বা সিনটা যদি চিন্তা করি, ক্লাসরুমের সিন, তখন লোকাল অ্যাম্বিয়েন্ট লাইট হলো আমাদের ফ্লোরোসেন্ট ল্যাম্প গুলা। আর গ্লোবাল অ্যাম্বিয়েন্ট লাইট তখন কি? আমাদের সানলাইট। সো যেটা আমাদের আসলে গ্লোবাল অ্যাম্বিয়েন্ট লাইট হলো যেটা আসলে আমাদের আহ কি বলে আমাদের সিনারিতে প্রেজেন্ট নাই। আর লোকাল অ্যাম্বিয়েন্ট লাইট হলো, লোকাল অ্যাম্বিয়েন্ট লাইট আমাদের এখানে এই সেম সিনারিওতে প্রেজেন্ট আছে। সো লোকাল অ্যাম্বিয়েন্ট লাইট কখন পাবো আমরা? যদি এই লোকাল সোর্স থাকে, সেটা থেকে অন্য সারফেসে আলো রিফ্লেক্ট হয়ে আমাদের অবজেক্টে এসে পড়ে, তখন এটাকে আমরা বলি লোকাল অ্যাম্বিয়েন্ট লাইট। আর যদি এমন হয় যে না, আমাদের আলোটা আসলে ডিরেক্ট পড়তেছে এই সারফেসে, তখন এটাকে আমরা আর আসলে অ্যাম্বিয়েন্ট লাইট বলি না, তখন এটা হয়ে যাবে ডিফিউজ বা স্পেকুলার লাইট। সো এটা আমরা পরে আসবো। সো এগেইন, অ্যাম্বিয়েন্ট লাইট হতে গেলে আমার রিফ্লেকশন অফ ফ্লোরোসেন্ট ল্যাম্পস ফ্রম সেভারাল সারফেস, তো ডিফারেন্ট সারফেসে থেকে আলোটা আসতে হবে। নট আমার ডিরেক্ট লাইট সোর্স থেকে আসতে পারবে, ডিরেক্ট লাইট সোর্স থেকে আসা যাবে না। সো এই হলো আমাদের তাহলে অ্যাম্বিয়েন্ট লাইটের ডিফারেন্স। আমরা এখন দেখি অ্যাম্বিয়েন্ট লাইটকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি। সো ম্যাথমেটিক্যালি, আমাদের ambient reflection is the reflection of light that doesn't come directly from a light source, এটা এতক্ষণ আমরা বলতেছিলাম। Even in a darkened room we can make out the edges of objects, this is because of light bouncing of objects। মানে অন্য অবজেক্ট থেকে লাইট রিফ্লেক্ট হয়ে আমাদের রুমে এসে পড়তেছে, তখন আমরা একদম ডার্ক একটা রুমেও অবজেক্ট গুলো আইডেন্টিফাই করতে পারি। সো এটাকে বলা হয় অ্যাম্বিয়েন্ট লাইট। আচ্ছা, এখন সিন্স ফং ইজ আ ডিরেক্ট লাইটিং মডেল, সো ফং এর যে লাইটিং মডেলটা আমরা ইউজ করতেছি এটা ডিরেক্ট লাইটিং মডেল। সো উই অ্যাজিউম দ্যাট অ্যাম্বিয়েন্ট লাইট ফলস ইকুয়ালি অন অল অবজেক্টস। তার মানে আমার একটা রুমের যত অবজেক্ট আছে আমি ধরে নিচ্ছি সব অবজেক্টে ইকুয়াল অ্যামাউন্টে
অ্যাম্বিয়েন্ট লাইটটা আসে বাইরে থেকে। বাট এটা কিন্তু মানে সেম কেস অ্যাকচুয়াল রিয়েল ওয়ার্ল্ডে হয়, মানে রিয়েল লাইফে হয় না। যেমন তুমি তোমার একটা রুম যদি একদম ডার্ক থাকে, সো তোমার উইন্ডো ধরো এখানে আছে, তোমার উইন্ডোর কাছাকাছি যে অবজেক্ট গুলো সেগুলোকে তুমি মোর ক্লিয়ারলি দেখতে পাবা। আর যেগুলো দূরে আছে, ধরো রুমের একদম কর্নারে কোনো কিছু আছে, সেগুলোকে তুমি কিন্তু আর অতটা ক্লিয়ার দেখবে না, ওগুলো অনেক বেশি ডার্ক দেখবে। বাট আমরা ফং এ ধরে নিচ্ছি এই রুম জানালার কাছে যেই অবজেক্ট আছে সেটা যেমন দেখাচ্ছে, যতটা ক্লিয়ারলি দেখাচ্ছে, আমাদের দূরের অবজেক্টটাও সেম ভাবে ক্লিয়ারলি দেখাচ্ছে। সো এটা হলো আমাদের এখানের একটা অ্যাজাম্পশন। আচ্ছা, আমরা অ্যাম্বিয়েন্ট রিফ্লেকশনকে এই ফর্মুলা দিয়ে মেইনলি ডিনোট করি, অ্যাম্বিয়েন্ট লাইট ইকুয়ালস টু আই এ কে এ। আই এ কি? আই ইজ দ্য ইন্টেন্সিটি অফ দ্য অ্যাম্বিয়েন্ট লাইট অ্যান্ড কে ইজ দ্য অ্যাম্বিয়েন্ট কোএফিসিয়েন্ট। সো ইন্টেন্সিটি অফ দ্য অ্যাম্বিয়েন্ট লাইট হলো আই এ দিয়ে ডিনোট করেছি আমরা। আর অ্যাম্বিয়েন্ট কোফিশিয়েন্ট হলো একটা এক্সট্রা একটা এখানে ভ্যারিয়েবল আছে। সো আমাদের এটা কি মিন করে আসলে, আমাদের অ্যাম্বিয়েন্ট লাইট পাওয়ার জন্য আমার দুইটা জিনিস দরকার। একটা হলো আমাদের লাইট সোর্সের ইন্টেন্সিটি, আর আরেকটা হলো তুমি আসলে তোমার কারেন্টলি রুমটা কিরকম। যেমন ধরো, কে ইজ সেট টু প্রোভাইড দ্য রাইট অ্যামাউন্ট অফ অ্যাম্বিয়েন্ট লাইট ফর আ সিন। যেমন কে ইকোয়ালস টু যখন 1 হবে তখন তুমি কি পাবা, এ ইকোয়ালস টু তখন আই এ হয়ে যাবে, মানে ফুল অ্যাম্বিয়েন্ট লাইট তুমি পাচ্ছ। তার মানে কি, এটা আসলে ব্রাইট একটা সিন। তার মানে ধরো তুমি ডে টাইম সিন বানাতে চাচ্ছ, ডে টাইম সিনে তুমি চাচ্ছ সানলাইটের অ্যাম্বিয়েন্ট লাইটটা তুমি ক্রিয়েট করতে, তখন তুমি কে এর ভ্যালু কি দিবা? 1 দিবা। আর যদি তুমি চাও নাইট টাইম একটা সিন ক্রিয়েট করতে, কে এর ভ্যালু তখন কি দিবা? কে এর ভ্যালু তখন আমরা 0 দিব। সো কে এর ভ্যালু 0 দিলে কি হয়ে যাবে? কে এর ভ্যালু 0 দেওয়া মানে হলো পুরা পোর্শনটাই 0 হয়ে যাবে, তার মানে কোনো অ্যাম্বিয়েন্ট লাইটই নাই। সো তুমি একদম এমন একটা ডার্ক সিন বানাতে চাচ্ছ যেখানে আশেপাশ থেকে কোনো আলো আসে না, মানে আকাশেও কোনো আলো নাই, এরকম টাইপের। বা ধরো বদ্ধ একটা রুম, তোমার জানালা নাই, তুমি ভারী একটা পর্দা দিয়ে তুমি জানালা বন্ধ করে দিছো, রুমের কিচ্ছু দেখা যাচ্ছে না, তখন হলো আমরা কি করব? কে এর ভ্যালু 0 সেট করব। সো এগুলা কেন ইম্পর্টেন্ট আসলে, তুমি যখন একটা এনিমেটেড মুভি বানাতে চাচ্ছ বা তুমি ধরো একটা গেম বানাতে চাচ্ছ, তখন কিন্তু তোমার এই মানে তুমি দেখবা যে তোমার হঠাৎ করে কিন্তু আমরা যখন নিড ফর স্পিড খেলি তখনই কিন্তু এনএফএস এও কিন্তু আমাদের কি হয় আলটিমেটলি, অনেক সময় দেখবা যে নাইট টাইম সিন দেখা যাচ্ছে, অনেক সময় দেখবা ডে টাইম সিন দেখা যাচ্ছে। তখন ইফেক্ট গুলো আমরা যেন কারেক্টলি আনতে পারি, এই জন্য আমাদের এগুলো দরকার। এবং এগুলো আমরা আসলে অ্যাকচুয়ালি যখন তোমরা গ্রাফিক্স এর কোনো যদি রিয়েল কোনো প্রজেক্ট করো বা গেম তৈরি করো, তখন তোমার এই জিনিসগুলো মানে রাখতে হবে। তো এই গেল অ্যাম্বিয়েন্ট লাইট। অ্যাম্বিয়েন্ট লাইটের, আচ্ছা অ্যাম্বিয়েন্ট রিফ্লেকশন কোফিশিয়েন্টের এখানে কিছু জিনিস দেয়া আছে, আমরা একটু দেখি কেমন। মানে কোফিশিয়েন্ট, কোফিশিয়েন্ট মানে কি? এই যে আমাদের কে, এটা কে হলো অ্যাম্বিয়েন্ট কোফিশিয়েন্ট। তো আমরা অ্যাম্বিয়েন্ট কোফিশিয়েন্টের ভ্যালু গুলার উপরে কি ডিনোট হচ্ছে, মানে কি রকম দেখাচ্ছে অবজেক্ট গুলা, এটা আমরা একটু দেখবো। আচ্ছা, ইফেক্ট অফ অ্যাডিং অ্যাম্বিয়েন্ট লাইট টু দ্য ডিফিউজ লাইট রিফ্লেক্টেড বাই আ স্পিয়ার। সো আমার একটা স্পিয়ারে আমরা মেইনলি অ্যাম্বিয়েন্ট লাইট, এখানে সব জায়গায় ডিফিউজ লাইটটা ইকুয়াল অ্যামাউন্টে আছে, ডিফিউজ লাইটের ইন্টেন্সিটি সব জায়গায় 1, আর ডিফিউজ রিফ্লেকশন কোফিশিয়েন্ট সব জায়গায় হলো 0.4। আমরা অ্যাম্বিয়েন্ট সোর্সের ইন্টেন্সিটি এখানে ধরতেছি 1। সো আমরা চাচ্ছি এটাকে অ্যাম্বিয়েন্ট রিফ্লেকশন কোফিশিয়েন্টের ভ্যালু গুলাকে আপডেট করতে। সো আমরা একটু যদি দেখি আমাদের এই যে এই সিনারিওটা, এই সিনারিওর অ্যাম্বিয়েন্ট কোফিশিয়েন্টের ভ্যালু কত? 0। এই জন্য দেখো অ্যাম্বিয়েন্ট, আচ্ছা অ্যাম্বিয়েন্ট পোর্শনটা কোন দিকে আমি আগে একটু দেখ। সো আমার লাইট সোর্সটা আসতেছে এদিক থেকে। সো আমার যদি এদিক থেকে লাইট সোর্স আসে, এইটা মোটামুটি বেশি আলো আসতেছে। তো এই জায়গায় ডিরেক্ট ইলুমিনেশন হচ্ছে, তার মানে এটা কিন্তু ডিফিউজ লাইট বা ধরো স্পেকুলার লাইট হতে পারে। এই জায়গায় কিন্তু অ্যাম্বিয়েন্ট লাইট নেই, অ্যাম্বিয়েন্ট লাইট আমরা পাচ্ছি এই পোর্শনটায়, এই ডার্ক হয়ে যাওয়া পোর্শন, শ্যাডোটায়। কারণ কি, আমরা ধরে নিচ্ছি এদিকের সারফেস থেকে আমাদের লাইট রিফ্লেক্ট করে এইদিকে এসে পড়তেছে। তো একটু যদি খেয়াল করো এই প্রথম দুইটার জন্য, একটু ড্রয়িংটা ক্লিয়ার করে দিই, প্রথম দুইটার জন্য খুবই ডার্ক এই পোর্শনটা, মানে এই ফার্স্টটা খুবই ডার্ক, এখানে কোনো অ্যাম্বিয়েন্ট লাইটই নেই, এই জন্য দেখো অ্যাম্বিয়েন্ট কোফিশিয়েন্ট এখানে 0। যখন 0.1 দিচ্ছি, হালকা আলো দেখা যাচ্ছে, একদম হালকা, আগেরটা থেকে একটু বেটার।
0.3 যখন দিচ্ছি এবার কিন্তু মোটামুটি মাছ বেটার, আমরা কিন্তু এখানে এই পাশের পোর্শনটা অনেকটাই এখন আইডেন্টিফাই করতে পারতেছি। বাট একটা শ্যাডো লাইন আছে, কিন্তু এটা শ্যাডো যেটা বোঝা যায়। 0.5 যখন দিচ্ছি শ্যাডোটা অনেক কমে গেছে, আমার ফুল অবজেক্টটা দেখো এখন কিন্তু অনেক বেশি ইলুমিনেটেড লাগতেছে। আর 0.7 যখন দিচ্ছি, 0.7 দিলে আমার এখানে কিন্তু শ্যাডো আর বোঝাই যাচ্ছে না। তার মানে 0.5 আমাকে কিন্তু মোটামুটি, বা 0.3 আমাকে মোটামুটি সবচেয়ে ভালো এখানে সিনারিও ক্রিয়েট করতেছে। কেন? কি বলছে, টু লিটল অ্যাম্বিয়েন্ট লাইট মেক্স শ্যাডোজ টু ডিপ অ্যান্ড হার্শ। মানে তুমি খুব কম যদি দাও অ্যাম্বিয়েন্ট লাইট, তাহলে তুমি কিন্তু অ্যাকচুয়াল অবজেক্ট পাচ্ছ না, তখন কিন্তু তুমি এই জায়গাটা পুরো ডার্ক পাচ্ছ। আর টু মাচ মেক্স দ্য পিকচার লুক ওয়াশড আউট অ্যান্ড ব্ল্যান্ড। তো তুমি যখন 0.9 দিবা, 0.7 দিলে কিন্তু অলমোস্ট এটা একদম হোয়াইট হয়ে গেছে। তো তুমি কিন্তু আইডেন্টিফাই করতে পারতেছো না যে এখানে অ্যাম্বিয়েন্ট লাইট, এই জায়গাটা যে মানে ব্যাক সাইড, এটা যেহেতু স্ফিয়ার, এটা কিন্তু আমাদের কি, আমাদের স্ফিয়ারের এই অ্যাঙ্গেলটা কিন্তু 180 ডিগ্রির বেশি, বা সো 180 ডিগ্রিতে। তো এই জায়গাগুলো কিন্তু আমরা আসলে নর্মালি এই দিক থেকে তাকালে দেখতে পাওয়ার কথা না, এগুলো কিন্তু ডার্ক হওয়ার কথা। বাট আমরা এখানে কি দেখতেছি, পুরোটাই ইকুয়াল অ্যামাউন্টে লাইট দেখতে পাচ্ছি। তো এটা আসলে হওয়া উচিত না। তো এই দুইটা টার্ম আসলে ইম্পর্টেন্ট আমাদের, যে অ্যাম্বিয়েন্ট লাইট বেশি হলেও সমস্যা, অ্যাম্বিয়েন্ট লাইট কম হলেও প্রবলেম, এই জিনিসটা। আচ্ছা, অনেকজনই তো জয়েন করেছো, তো কোনো কোশ্চেন থাকলে আস্ক করো, আমি না হলে মানে জাস্ট গো থ্রু করে যাচ্ছি। বাট আদারওয়াইজ তোমরা টাস্ক করো আর কি। স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার স্পেকুলার লাইট আর ডিফিউজ লাইটের মধ্যে পার্থক্য কি? ও হ্যাঁ, আসতেছি আমরা। আমরা সোফার এখন পর্যন্ত চিন্তা করছি যে ডিফিউজ আর স্পেকুলার লাইট মোটামুটি লাইট সোর্স থেকে আসতেছে, বাট আমরা এখনো আইডেন্টিফাই করে নেই ডিফিউজ কোনটা, স্পেকুলার কোনটা। এখন আমরা আসি ডিফিউজ লাইট কোনটা। ডিফিউজ লাইট হলো রেজাল্ট অফ ইরেগুলার রিফ্লেকশন অফ লাইট। মানে ইরেগুলার রিফ্লেকশন কখন হবে, আমার এইটা হলো সারফেসের প্রপার্টির উপর ডিপেন্ড করে। আমাদের অ্যাম্বিয়েন্ট লাইট কিন্তু অ্যাকচুয়ালি সারফেসের প্রপার্টির উপর ডিপেন্ড করতো না। আমাদের অ্যাম্বিয়েন্ট লাইট হলো মেইনলি আসলে লাইট সোর্সটা কোত্থেকে আসতেছে সেটার উপর ডিপেন্ড করে, মানে অ্যাম্বিয়েন্ট লাইট সোর্সের উপরে। বাট ডিফিউজ আর স্পেকুলার যখন আমরা বলবো, এটা সারফেসের উপর ডিপেন্ড করবে। যেমন আমাদের এই সারফেসটা খুবই রাফ, সো ডিফিউজ রিফ্লেকশন হয় হলো, আইডিয়াল ডিফিউজ রিফ্লেকশন হয় হলো রাফ সারফেসের জন্য। রাফ সারফেসের জন্য কি, ডিফিউজ রিফ্লেকশন হলো রেজাল্ট অফ ইরেগুলার রিফ্লেকশন অফ লাইট। সো আমাদের প্যারালালি লাইট, মানে লাইট রে গুলো আসতেছে, এসে মানে যখন রাইট খুবই রাফ সারফেসে এটা রিফ্লেক্ট হবে, সব কি হচ্ছে এরকম করে ডিস্টর্টেড হয়ে যাচ্ছে বা স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে। সো কিছু জিনিস ধরো, তোমার আই আছে এই জায়গায়, তুমি ধরো এখান থেকে দেখতেছো, তো তুমি কিন্তু এই দুইটা রে দেখতে পাচ্ছ, বাকি রে গুলো কি হয়ে যাচ্ছে, রিফ্লেক্ট ব্যাক করে অন্যদিকে চলে যাচ্ছে, তুমি দেখতে পাবে না। সো আমরা কি হয়, এই জায়গাগুলো তখন আমাদের কাছে মনে হবে যে ডার্ক। যেমন তোমরা যদি চাঁদের, আহ সরি, খুব সুন্দর চাঁদ হয়েছে। আচ্ছা, ড্র করতে পারতেছি না, যাই হোক। আমরা যদি চাঁদের কথা চিন্তা করি, চাঁদে আমরা যে বলি যে সোলার, মানে লুনার স্পট বলে যেটাকে, বা আমাদের চন্দ্র কলঙ্ক বলা হয় বাংলায়। সো এই যে লুনার স্পট, যেটা আমরা যে ডার্ক দেখি এই জায়গাগুলো, এগুলো কিন্তু তোমরা যারা একটু মোটামুটি এগুলো নিয়ে জানো, জানো যে এই লুনার স্পট গুলো হলো আসলে ওইখানে গভীর খাদ টাইপের। খাদ বলতে কিরকম, মানে অনেক ডিপ এই জায়গাগুলো, এই জায়গাগুলো এই জন্য লাইটটা, সূর্যের আলো থেকে লাইট সোর্স গুলো পৌঁছায় না, মানে লাইট সোর্স থেকে লাইটটা পৌঁছায় না, তো এই জন্য আমাদের কি হয়, এগুলোকে আমরা এরকম ডার্ক দেখি বা ব্ল্যাক দেখি। এখানেও কিন্তু সেম সিনারিও, তোমার যেহেতু খুবই রাফ সারফেস, তোমার সব লাইট এখানে রিফ্লেক্ট করবে না। তো এই জন্য আমরা আসলে রাফ সারফেসে ডিফিউজ লাইট দেখতে পাই। এবং ডিফিউজ লাইটে কি হবে, তোমার প্যারালালি লাইট রে গুলো আসবে, বাট এসে স্ক্যাটার্ড হয়ে যাবে। লাইট ইজ স্ক্যাটার্ড ইন অল ডিরেকশন, নট অল আর ভিজিবল। ভিজিবল কোনগুলো, যেখানে তোমার চোখ আছে সেদিকে যেই রিফ্লেক্টেড রে গুলো থাকবে সেগুলো। ডাজন্ট ডিপেন্ড অন দ্য পজিশন অফ ভিউ পয়েন্ট। সো এইটা কেন, আমাদের ভিউ পয়েন্টের উপরে এমন না যে আমাদের, হ্যাঁ ভিউ পয়েন্টের উপর তুমি ইন্টেন্সিটি হয়তো কমতে বাড়তে পারে, বাট আলটিমেটলি এই ডিফিউজ রিফ্লেকশন হচ্ছে কিন্তু সারফেসের জন্য। সো এইটা আসলে তোমার ভিউ পয়েন্টের জন্য আসলে হচ্ছে না। সো এই জন্য মেনলি এই লাইনটা লিখছে, যদিও এটা মনে হচ্ছে যেন ভিউ পয়েন্ট, আমরা তো দেখতেই পাচ্ছি রিফ্লেক্টেড লাইট, তো ভিউ পয়েন্টে না আসলে আমরা ওটাকে দেখবো না।
বাট এগেন এটা সারফেসের প্রপার্টি, নট আমাদের ভিউ পয়েন্টের জন্য। আচ্ছা, আমরা আর একটু সামনে যাই, আমরা এখানে তাহলে বুঝতে পারবো। আচ্ছা, তো আমাদের একটা লাইট সোর্স থেকে যখন আলো এসে পড়তেছে, এখানে দেখো তিনটা অবজেক্টে ডিরেক্ট আলো আসতেছে। তো এই তিনটাকে আমরা বলি আসলে ডিফিউজ লাইট, মানে ডিরেক্ট যেটা লাইট সোর্স থেকে আলোটা আসতেছে। আর অ্যাম্বিয়েন্ট লাইট কি, এইখানে আলো এসে এই অবজেক্টে পড়ে সেইটা রিফ্লেক্ট হয়ে আমার এই অবজেক্টে পড়তেছে। সো ডিরেক্ট কিন্তু আমি এই পোর্শনটা যে দেখতে পাচ্ছি, এটা কিন্তু এই লাইট সোর্সের জন্য না, আমি কিন্তু দেখতে পাচ্ছি এইটা থেকে। আবার এখানেও সেম, আমাদের এই সার্কেলটায় বা স্ফিয়ারটায় আলো এসে পড়ে রিফ্লেক্ট হয়ে আমার এখানে পড়তেছে। সো আমি কিন্তু ডিরেক্ট লাইট সোর্সটা এখান থেকে আইডেন্টিফাই করতে পারি না এই লাইটটার জন্য বা এই লাইটটার জন্য। তখন এটাকে বলি আমরা অ্যাম্বিয়েন্ট লাইট। সো এটা হলো মেইনলি অ্যাম্বিয়েন্ট লাইট আর ডিফিউজ লাইটের ডিফারেন্স। আইডিয়াল ডিফিউজ রিফ্লেকশন কি? আইডিয়াল ডিফিউজ রিফ্লেকশনে আমরা অ্যাজিউম করে নিই আমাদের সারফেসটা এতটাই রাফ যে আমাদের আলোটা মানে সব জায়গায় ইকুয়াল ডিরেকশন, মানে ইকুয়াল অ্যামাউন্টে রিফ্লেক্ট হচ্ছে। ইকুয়াল অ্যামাউন্টে বলতে কি, আমাদের এইখানে যখন রিফ্লেক্ট হচ্ছিল সারফেস থেকে, তখন কিন্তু আলোর মানে লাইটের ইন্টেন্সিটি গুলো ডিফারেন্ট হয়ে যাচ্ছে, রিফ্লেকশন লাইটের ইন্টেন্সিটি গুলো সব জায়গায় সেম থাকবে না। বাট আমরা ধরে নিচ্ছি যখন খুব রাফ সারফেস, মানে কি ওটাকে আমরা আসলে কি দেখি, ওটাকে আমরা আসলে আহ মানে প্লেন সারফেসই দেখি বা স্মুথ সারফেসই দেখি। তো সব জায়গায় ইকুয়াল অ্যামাউন্টে আলোটা, sorry, হ্যাঁ, তো আমরা তখন আসলে সব জায়গায় দেখি ইকুয়াল অ্যামাউন্টে আলোটা রিফ্লেক্ট হচ্ছে এরকম। যেমন চক, ক্লে, পেইন্টস এরকম। চক কিরকম, চক কিন্তু বাইরে থেকে তোমরা যারা চক দেখছো, চক দেখলে কিন্তু মনে হয় কি আসলে চক তো নর্মাল একটা প্লেন সারফেস। বাট তুমি যদি চককে মাইক্রোস্কোপিক লেভেলে দেখো, তখন কি দেখবে, এটা খুবই রাফ সারফেস। মানে এবং চক হলো অন অফ দা প্রাইম মানে পারফেক্ট এক্সাম্পল বা আইডিয়াল এক্সাম্পল আমাদের আইডিয়াল ডিফিউজ সারফেস। ক্লে মানে কি আমাদের মাটি বা এরকম পেইন্ট, এগুলো পেইন্ট পেইন্ট দেখা যায় যে আমাদের ওয়ালের পেইন্ট গুলো বা এরকম, তখন ওগুলোও কিন্তু অনেক রাফ হয়। সো এই জিনিসগুলো হলো আমাদের আইডিয়াল ডিফিউজ রিফ্লেকশনের এক্সাম্পল। সো আইডিয়াল ডিফিউজ রিফ্লেকশনের একটা ব্যাপার হলো, আইডিয়াল ডিফিউজ রিফ্লেকশন ল্যাম্বার্টস কোসাইন ল ফলো করে। সো ল্যাম্বার্টস কোসাইন ল কি? ল্যাম্বার্টস কোসাইন ল হলো মিন করে যে আমাদের reflected intensity is independent of the viewing direction এবং Lambert's law determines how much of the incoming light energy is reflected. তো আমরা এটার এখন এক্সাম্পল দেখবো, সমস্যা নাই। আহ সো ধরা যাক আমার এটা হলো আমাদের একটা সারফেস, আর এইখানে আমার লাইট সোর্স আছে একটা, সরি। সো এটা আমাদের লাইট সোর্স আর এটা সারফেস, সারফেসের নর্মাল ভেক্টর হলো পারপেন্ডিকুলার টু দ্য সারফেস থাকতেছে এন। তো ওদের মাঝখানে যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা যত বড় হবে তার মানে কি লাইট সোর্স আর আমাদের সারফেস মানে সারফেস নর্মালের মধ্যে ডিফারেন্সটা তত বেশি, তার মানে লাইটটা তত তির্যক ভাবে পড়তেছে। আর যদি ওদের মধ্যে অ্যাঙ্গেলটা ছোট হয় তার মানে কি লাইটটা মোর পারপেন্ডিকুলার টু দা সারফেস। তার মানে লাইট সোর্স, ধরো তুমি যদি এই সিনারিওটা চিন্তা করো, লাইট সোর্স আর নর্মাল ভেক্টর দুইটাই কিন্তু এই বরাবর আছে। তুমি যদি একটা ফ্লোরে, তোমাদের ওয়ালেই নর্মালি ওয়াল বা ধরো তোমাদের ফ্লোরে অনেক সময় ছোটবেলায় আমরা এই জিনিসগুলো করতাম, বা এখনো তোমরা ফ্ল্যাশ লাইট যদি ডিরেক্ট তুমি মারো তোমাদের ফ্লোরে, দেখবা যে তুমি কিন্তু ওইখানে একটা মানে খুব ব্রাইট একটা রিফ্লেকশন দেখতে পাও। বাট তুমি ফ্ল্যাশ লাইট বা ধরো তোমাদের টর্চ লাইট তুমি যত বাঁকা ভাবে ধরবা, তো তত কি হবে, তত অ্যাঙ্গেল যত এরকম বাড়াবা, তত দেখবা যে আসলে রিফ্লেকশনটা কমতে থাকে। এবং তুমি যখন একটা পর্যায়ে এই বরাবর যদি রিফ্লেকশন দাও, তুমি দেখবা যে আসলে তুমি হয়তো কোনো লাইটই দেখতে পাচ্ছ না, মানে একদম যদি 90 ডিগ্রি বরাবর দাও, লাইট সোর্সটা যদি 90 ডিগ্রি বরাবর রাখো তোমাদের কোন একটা অবজেক্টের সাথে, কোনো রিফ্লেকশনই এখানে পাওয়া যায় না। এটাই হলো ল্যাম্বার্টের কোসাইন ল। ল্যাম্বার্ট কোসাইন ল হলো তোমার যত আমাদের মানে থিটার ভ্যালু বাড়তেছে, তত আমাদের লাইটের ইন্টেন্সিটি কমে যাচ্ছে। সো আমাদের ল্যাম্বার্টস ল আসলে যেহেতু কোসাইন ল, এটা আমরা তার মানে বুঝতেই পাচ্ছি কস থিটা দিয়ে ডিনোট করা। এই যে অ্যাঙ্গেলটা আমাদের লাইট সোর্স আর এন এর মাঝখানে, এই অ্যাঙ্গেলটাকে আমরা থিটা দিয়ে ডিনোট করি, এবং কস থিটা দিয়ে ল্যাম্বার্ট মেইনলি এটাকে বের করছে। কিভাবে? কজ জিরোর ভ্যালু আমরা জানি
1, তাহলে এল ডট এন আমাকে তখন কি দিবে? এল এন কস থেটা। আচ্ছা, এল ডট এন ডট প্রোডাক্ট করতেছি, এল লাইটিং ভেক্টরটা হলো এল আর নর্মাল ভেক্টর হলো এন। ডট প্রোডাক্ট করলে আমরা জানি, এটা আমরা সাইরাস বেকে পড়ছিলাম, এল আর এন কস থিটা আসে। সো আমাদের কস থিটার ভ্যালু যখন তোমাকে কস 0, মানে এল আর এন যখন পারপেন্ডিকুলার আছে, সরি ইকুয়াল অ্যাঙ্গেলে আছে, তখন আমাদের কি হচ্ছে, এই পুরা পোর্শনটা 1 হয়ে যাবে, তার মানে ফুল লাইটের ইন্টেন্সিটি পাচ্ছি এল আর এন মাল্টিপ্লাই করে যত আসে। বাট যদি তুমি কস থিটার ভ্যালু আস্তে আস্তে বাড়ো, যেমন cos 60 ডিগ্রি করে দাও, cos 60 ডিগ্রি মানে হলো হাফ, তাহলে এটা তোমাকে দিচ্ছে হাফ। তো তোমার অলরেডি কিন্তু লাইটের ইন্টেন্সিটি হাফ হয়ে গেল। তুমি যদি 90 ডিগ্রি দাও, cos 90 ডিগ্রির ভ্যালু কত? cos 90 ডিগ্রির ভ্যালু হলো 0। সো 0 দিয়ে দিলে পুরা পোর্শনটাই হয়ে যাবে 0, তার মানে কোনো লাইট নেই। সো আমাদের তাহলে এই ল্যাম্বার্টস কোসাইন ল আমাদেরকে ডিটারমাইন করে যে কতটুকু ইনকামিং লাইট এনার্জি কতটুকু রিফ্লেক্ট হচ্ছে। তোমার কি ফুল রিফ্লেক্ট হচ্ছে, নাকি হাফ রিফ্লেক্ট হচ্ছে, নাকি কোনো রিফ্লেকশনই হচ্ছে না। সো এই অ্যামাউন্টটা সে ডিনোট করে দেয়। তো এখানে এই সেম এক্সাম্পলটাই দেওয়া আছে। আমাদের একটা লাইট সোর্স আছে। আমরা কং এর মডেলে যখন ডিফিউজ রিফ্লেকশন চিন্তা করি, তখন আসলে আমরা পয়েন্ট লাইট সোর্স নিয়ে চিন্তা করি। পয়েন্ট লাইট সোর্স মানে কি? পয়েন্ট লাইট সোর্স মানে হলো আমাদের ও একটা সিঙ্গেল পয়েন্টকে ইলুমিনেট করে, যেমন এই পয়েন্টটা। কিন্তু এই লাইট সোর্স কিন্তু এইখানে প্রত্যেকটা পয়েন্টকে ইলুমিনেট করতেছে, বাট আমি সব কনসিডার করব না, আমি শুধুমাত্র একটা সিঙ্গেল পয়েন্ট নিয়ে কাজ করব। যেমন ধরো এটা পি, এই পয়েন্ট নিয়ে কাজ করতেছি, বাকি পয়েন্টগুলো আমাদের হেডেক না এখানে। কারণ কি, কং এর রিফ্লেকশন মডেলটা আমাদের পয়েন্ট লাইট সোর্স মানে ইউজ করার রিজনটা হলো, আমরা গ্রাফিক্সে যখন চিন্তা করতেছি, গ্রাফিক্সে কিন্তু আমাদের মেইন টার্গেট হলো প্রত্যেকটা এলইডি লাইটের পয়েন্টের কালার বা এই জিনিসগুলো বের করা। সো তুমি যখন এখানে এই পয়েন্টের কালার বের করতে চাচ্ছ, তোমার কিন্তু ইন্টেন্সিটি গুলো জানতে হবে এখানে। ইন্টেন্সিটি, আচ্ছা একটা মিনিট। সো তুমি এই প্রত্যেকটা পিক্সেলকে এক একটা সিঙ্গেল পয়েন্ট, সো আমি কিন্তু এখানে পয়েন্ট নিয়েই কাজ করতেছি। সো আমাদের এই জন্য ডিফিউজ রিফ্লেকশন আমরা কং এর মডেলটাই ইউজ করি। এটা যত বাড়তেছে আমরা তত দেখবো এখানে ইন্টেন্সিটি কমে যাচ্ছে আমাদের লাইটের। সো এই হলো আমাদের আসলে ডিফিউজ রিফ্লেকশন। কি বলছে এখানে, লাইট রিফ্লেক্টেড ইকুয়ালি ইন অল ডিরেকশন, সব দিকে ইকুয়ালি যাচ্ছে, কারণ আমরা ধরে নিচ্ছি এটা আইডিয়াল সারফেস। ম্যাগনিটিউড অফ রিফ্লেকশন ডিপেন্ডস ইন ইনসিডেন্ট অ্যাঙ্গেল, তার মানে এই থেটা বা ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা কত সেটার উপর ডিপেন্ড করতেছে আমাদের লাইটের বা রিফ্লেকশনের ম্যাগনিটিউড কেমন হবে, কম হবে না বেশি হবে। আচ্ছা, ডিরেকশন অফ এল রিভার্স মানে আমাদের আসলে এল এর ডিরেকশনটা এখানে দেখো, আমরা এই পয়েন্ট থেকে এইদিকে দেখাচ্ছি, মানে এইটা আসলে তেমন ইম্পর্টেন্ট কিছু না, আমরা জাস্ট অপোজিট করে দিলে এটা নেগেটিভ হয়ে যেত। বাট এটা আমাদের এখানে ব্যাপার না, মানে এটা আমাদের ডিরেকশনটা ওইভাবে ইম্পর্টেন্ট না। জাস্ট এই দুইটা ভেক্টরের মাঝখানের অ্যাঙ্গেল নিচ্ছি, তো সো এটা ডিরেকশনটা এইভাবে দেখানো। আচ্ছা, একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট সেটা হলো থিটার ভ্যালু 90 থেকে বেশি হলে কি হবে। থিটার ভ্যালু গ্রেটার দেন 90 ডিগ্রি হলে কি হয়? আমরা জানি যে নেগেটিভ ভ্যালু আসে, কস থিটার ভ্যালু কিন্তু আমাদের নেগেটিভ চলে আসে। যেমন cos 120 ডিগ্রি যদি দিই, এটা কি আমাদের নেগেটিভ, কত জানি ভুলে গেছি। সো cos 120 ডিগ্রি যদি দিই আমরা নেগেটিভ একটা ভ্যালু পাবো। তার মানে কি, নেগেটিভ ভ্যালু পাওয়া মানে কি আসলে লাইট সোর্সটা কোথায় আছে, আমাদের থিটার ভ্যালু 90 থেকে বেশি মানে কি লাইট সোর্সটা আছে নিচের দিকে, সারফেস বা আমাদের এটা হলো আমাদের ফ্লোর। ধরো ধরো তুমি বিল্ডিং এ এখন আছো, এটা হলো থার্ড ফ্লোর, তুমি থার্ড ফ্লোরে দাঁড়িয়ে আছো, তোমার সেকেন্ড ফ্লোর থেকে মানে নিচ তলা থেকে তোমাকে কেউ এরকম উপরে তার রুফে আলো দিচ্ছে। তো তার ছাদে যদি আলো দেয়, এটা কিন্তু তুমি উপর থেকে দেখতে পাবা না অবভিয়াসলি। সো এই জন্য, কারণ এটা তো গ্লাস না, মানে রিফ্রাকশন হচ্ছে না। সো আমাদের কিন্তু এখানে কোনো আলো দেখতে পাচ্ছি না, সো এই জন্য থিটার ভ্যালু যদি 90 ডিগ্রি থেকে বড় হয়, এটাকে আমরা জিরো করে দিই। সো এতক্ষণ আমরা যা বললাম সব কিছুকে যদি আমরা আসলে একটা ইকুয়েশন দিয়ে দাঁড় করাই, তাহলে আমরা পাই ডিফিউজ রিফ্লেকশনের ইকুয়েশন। সেটা হলো, পঙ্গেন ডিফিউজ রিফ্লেকশন মডেলটাকে আমরা একটু আগে অ্যাম্বিয়েন্ট রিফ্লেকশন আমরা পড়ছিলাম, ওর একটা ফর্মুলা ছিল, ডিফিউজ রিফ্লেকশনের ফর্মুলাটা হলো আইপি কেডি ম্যাক্সিমাম অফ কস থিটা কমা জিরো। আচ্ছা, কি মিন করে কোনটা আমরা আসতেছি। আইপি হলো ইন্টেন্সিটি অফ দ্য পয়েন্ট লাইট সোর্স, মানে লাইট সোর্সের ইন্টেন্সিটি তো এখানে অবভিয়াসলি ইম্পর্টেন্ট। লাইট সোর্সের ইন্টেন্সিটি ধরো 80%,
তো সে তো তোমাকে 90% তোমাকে মানে ইলুমিনেট করতে পারবে না। সো তোমার এটাকে কি করতে হবে, লাইট সোর্সের ইন্টেন্সিটিটা এখানে ইম্পর্টেন্ট। কেডির ভ্যালুটা কি, ডিফিউজ কোফিশিয়েন্ট। কেডি হলো ডিফিউজ কোফিশিয়েন্ট 0 থেকে 1। সো তুমি যদি কেডির ভ্যালু দিয়ে তুমি তাহলে রেগুলেট করতে পারবা যে তুমি কতটুকু এখানে ডিফিউজ রিফ্লেকশন চাচ্ছ। তোমার সারফেসটা যদি খুব স্মুথ হয়, তখন তোমার ডিফিউজ কোফিশিয়েন্টের ভ্যালু তোমার কি হবে, ডিফিউজ কোফিশিয়েন্টের ভ্যালুটা তখন কমে যাবে। খুব রাফ সারফেস যদি হয় তখন কেডির ভ্যালুটা বেশি হবে। যেমন চকের ক্ষেত্রে কেডির ভ্যালু কিন্তু অলমোস্ট 1। আর যদি তুমি স্মুথ সারফেস নাও, যেমন মিরর নাও, মিররের ক্ষেত্রে কেডির ভ্যালু অলমোস্ট 0। সো এটাও প্রিভিয়াস সেমিস্টার একটা মনে হয় কোশ্চেন ছিল, সেটা হলো আইডিয়াল মিররের কেডির ভ্যালু কত হয়। আমরা তখন বলবো 0। কেন? কারণ তখন আসলে ওইখানে ডিফিউজ রিফ্লেকশন হয় না, তখন আসলে পুরোটাই হয় হলো স্পেকুলার রিফ্লেকশন। তো এটা আমরা একটু পরে আসবো, তো সমস্যা নেই। সো কেডি তাহলে রেগুলেট করে যে আমাদের সারফেসটা কেমন সেটা। থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন লাইটিং ভেক্টর অ্যান্ড দ্য সারফেস নর্মাল। সো ম্যাক্সিমাম অফ কস থিটা কমা 0 কেন ইউজ করলো? কারণ হলো কস থিটা যদি তোমাকে দেয় ধরো -½ দিল, আর এই -½ আর 0-র মধ্যে কে ম্যাক্সিমাম, 0। তো তোমার আলটিমেটলি যেন পুরোটাকে 0 করে দিতে পারো। কখন 0 হবে? যদি থেটা 90 ডিগ্রি থেকে বড় হয়। 90 ডিগ্রি থেকে বড় হলে তার মানে কোনো ডিফিউজ রিফ্লেকশনই হচ্ছে না এখানে, তখন আমার এটাকে 0 করার জন্যই আমরা এই ম্যাক্সিমাম অফ কস থিটা কমা 0 ইউজ করেছি। তো এখানে দেখো এটা এক্সপ্লেন করে, ম্যাক্সিমাম অফ cos theta comma 0 is used so that no light is reflected if the light source is behind the surface. তো আমাদের সারফেস হলো এটা, আমরা সবকিছু ক্যালকুলেট করতেছি উপরে, বাট আমাদের লাইট সোর্স থেকে আলো আসতেছে এদিকে। তো তখন হলে এই প্রবলেমটা হবে। তো এইটা গেল আমাদের ডিফিউজ রিফ্লেকশন। আচ্ছা, এখানে একটা মানে প্রবলেম আছে, সরি। সেটা হলো, এই যে আমরা কোসাইন দিয়ে এটাকে ডিনোট করলাম, এই কোসাইনের অপারেশন গুলো খুব এক্সপেন্সিভ হয়। আমরা জানি গ্রাফিক্সে কিন্তু আমাদের একটা ফার্স্ট কন্ডিশনই হলো যে আমাদের যা অ্যালগোরিদম আমরা ইউজ করবো, যা ক্যালকুলেট করবো, সব সুপার ফাস্ট হতে হবে। সো লাইটনিং ফাস্ট হতে হবে, একদম ফার্স্ট লেকচারে আমরা এটা বলেছিলাম। সো আমার যদি এই ক্যালকুলেশনে কোসাইনটা, ট্রিগোনোমেট্রিক এই ক্যালকুলেশনে অনেকটা টাইম চলে যায়, তখন তো আমাদের এটা একটা প্রবলেম। তো এইটাকে আমাদের রিপ্লেস করার জন্য আমরা আসলে একটি ভেক্টরের প্রজেকশন ইউজ করব। তো ভেক্টরের প্রজেকশন কিরকম? ধরা যাক আমার যদি এ আর বি দুইটা ভেক্টর হয়, তাহলে এ ডট বি কস টু এ বি কস থিটা আমরা পাই। এ আর বি হলো এখানে ম্যাগনিটিউড, আর কস থিটা হলো আমাদের জাস্ট ডট প্রোডাক্টের জন্য আসলো। সো থিটা হলো আমাদের এখানে এই এ আর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল। সো আমার যদি এই এ আর বি 1 হয়, তার মানে আচ্ছা, তাহলে এল আর এন যদি আমাদের দুইটা ভেক্টর হয়, মানে এ বি এর জায়গায় এল আর এন, তাহলে আমরা পাই এল ডট এন ইকুয়ালস টু এল এন কস থিটা। আচ্ছা, এখন এল আর এন যদি ইউনিট ভেক্টর হয়, ইউনিট ভেক্টর মানে কি ওদের ম্যাগনিটিউড হলো 1, তখন এটা কি চলে আসবে, তখন 1 × 1 হলো কস থিটা। সো এটা হয়ে যাবে কস থিটা। সো লাইটিং ভেক্টরটা আর নর্মাল ভেক্টর দুইটাই যদি আমরা ইউনিট ভেক্টরে নিয়ে ক্যালকুলেট করি, তাহলে এল ডট এন আমাকে দেয় কস থিটা। তাহলে একটু আগে আমরা যে ইকুয়েশনটা পেয়েছিলাম, ডি কস টু আই পি কে ডি ম্যাক্সিমাম অফ কস থিটা কমা 0, এটাকে তাহলে আমি রিপ্লেস করতে পারি আইপি কে ডি ম্যাক্সিমাম অফ এল ডট এন কমা 0। এই যে কস থিটা ইকুয়ালস টু এল ডট এন পাইলাম। সো এটা একটা সিম্পল ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্ট যেহেতু ম্যাট্রিক্স এর মাল্টিপ্লিকেশন বা ভেক্টরের মাল্টিপ্লিকেশন, এটা খুবই কম্পিউটারের কাছে এটা মানে ততটা এক্সপেন্সিভ না যতটা হলো কস থিটা। তো এই জন্য আমরা অ্যাকচুয়ালি এই ফর্মুলাটা ইউজ করি। So we can replace the expensive cosine calculation by an easy dot product, AIP KD maximum of L dot n comma 0, যেখানে L আর N বোথ ইউনিট ভেক্টর। সো আমরা যখন ম্যাথ একটু পরে করব, আমরা দেখবো যে আসলে এগুলোকে আমাদের অবশ্যই ইউনিট ভেক্টরে নিয়ে কাজ করতে হবে। লাইটিং মডেল চ্যাপ্টারে যত মানে ভেক্টর আমরা ইউজ করব, সব আমরা ইউনিট ভেক্টরে নিয়ে নিব। কারণ আমাদের কোশ্চেনে নর্মালি কখনোই ইউনিট ভেক্টরে দেওয়া থাকে না, সো আমরা ইউনিট ভেক্টরে কনভার্ট করে দেন কাজ করব। এবার আসি ডিফিউজ রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ইফেক্ট গুলো কিরকম।
যদি আমাদের এখানে আমরা ধরে নিচ্ছি সোর্সের ইন্টেন্সিটি 1, ব্যাকগ্রাউন্ডের ইন্টেন্সিটি হলো 0.4, ব্যাকগ্রাউন্ড মানে হলো এই যে গ্রে যে পিছের পার্টটা দেখা যাচ্ছে, স্পিয়ারের রিফ্লেক্টিং ডিফিউজ লাইট ফর 6 রিফ্লেকশন কোএফিসিয়েন্ট। তো যখন কোনো, আমরা ধরে নিচ্ছি এখানে কোনো অ্যাম্বিয়েন্ট লাইটও নেই, আমরা শুধুমাত্র, আচ্ছা অ্যাম্বিয়েন্ট লাইট নাই বললেও আসলে ভুল, অ্যাম্বিয়েন্ট লাইট আছে, বাট অ্যাম্বিয়েন্ট লাইট আমি সব জায়গায় জিরো ধরে নিয়েছি। ঠিক আছে, এই জিনিসটা লেখেন, অ্যাম্বিয়েন্ট লাইট সব জায়গায় জিরো, এই জন্য দেখো এই ব্যাক পার্টটা কিন্তু অলওয়েজ জিরো, মানে সবসময় ব্ল্যাক। তো আমরা ধরে নিচ্ছি আমাদের স্পিয়ারের যখন ডিফিউজ রিফ্লেকশন কোএফিসিয়েন্ট জিরো, তখন আমি কোনো লাইটই দেখতে পাবো না, সো এর পুরাটাই জিরো। যখন আমি 0.2 দিচ্ছি, আমি হালকা আলো দেখতে পাচ্ছি, কারণ আমার লাইট সোর্সটা এদিক থেকে আসতেছে। 0.4 দিলে মোটামুটি একটু বেটার আমরা রিফ্লেকশন দেখতে পাচ্ছি। 0.6 দিলে দেখো আরো বেটার, 0.8 দিলে আরো বেটার, 1 দিলে কি আমাদের লাইট সোর্স থেকে এই জায়গাটায় পুরো একদম পারফেক্ট আমরা ডিফিউজ লাইট দেখতে পাচ্ছি। সো স্ফিয়ারের ক্ষেত্রে যখন আমরা ডিফিউজ লাইটের রিফ্লেকশন গুলো দেখতেছি, আমাদের আচ্ছা এখানে দুইটা কোশ্চেন করছে, কোশ্চেন গুলো আমরা একটু দেখি। আমাদের এই দিক থেকে লাইট সোর্স আসতেছে বা এদিক থেকে, সো এটা কিন্তু এই জায়গায় এসে 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। সো 90 ডিগ্রি থেকে বেশি যখন এদিকে আমরা আসতেছি, এই জায়গাগুলো আর দেখা যাচ্ছে না। সো এই জন্য এদিকে ডিফিউজ, এটা যেহেতু স্পিয়ার, সো এই জায়গাটা কিন্তু এই মানে একটু উঁচু। সো আমাদের এই জায়গা এই 90 ডিগ্রিতে চলে আসছে, এর বাইরে যখন যাবে তখন কিন্তু এটাকে আর দেখা যাবে না। সো এই পয়েন্টের জন্য আমাদের সারফেস নর্মাল আর আমাদের লাইট সোর্সের যে ভেক্টরটা ওদের মাঝখানের এই যে সারফেস নর্মাল কোন দিকে, অ্যাকচুয়ালি নিজেদের দিকে, আমাদের দিকে। সো আমি এইদিকে দেখালাম, সো এইটা আর আমাদের লাইট সোর্স থেকে যে আলোটা আসতেছে এইটা হলো এখানে 90 ডিগ্রি। ঠিক আছে, দেখে বোঝা যাচ্ছে না কারণ আমাদের মানে স্পিয়ার তো, এটা যেহেতু 3D, তো নিজেদের দিকে আমাদের। সো অ্যাঙ্গেল থেটা বিটুইন সারফেস নর্মাল অ্যান্ড ইনসিডেন্ট লাইট ইজ গ্রেটার দেন 90 ডিগ্রি। সো এই জন্য আমরা এই দিকটায়, এই ব্ল্যাক সাইডটায় কোনো কিছু দেখতে পাই না। হোয়াট ইজ দ্য অ্যাম্বিয়েন্ট কম্পোনেন্ট হেয়ার? অ্যাম্বিয়েন্ট কম্পোনেন্ট হলো এই ব্যাকের পোর্শনটা যেটা আসলে জিরো। হোয়াট ইজ দ্য স্পেকুলার কম্পোনেন্ট? স্পেকুলার কম্পোনেন্ট আমরা এখনো শিখি নাই, আমরা একটু পরে সেম জিনিসটা স্পেকুলারের জন্য দেখি। স্পেকুলার কম্পোনেন্ট হলো এই সেম জায়গাতেই আমরা পাচ্ছি, এই জায়গা যে এতটা হোয়াইট দেখাচ্ছে এখানে আসলে স্পেকুলার কম্পোনেন্টও থাকতেছে। সো একটা লাইট সোর্সের জন্য আমরা আসলে দুই টাইপের লাইটই পাই, স্পেকুলার লাইটও পাই, ডিফিউজও পাই। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আচ্ছা, কোশ্চেন যদি না থাকে আমরা স্পেকুলার লাইটে চলে আসি। নাও স্পেকুলার লাইটে হলো আমাদের ইনসিডেন্ট রে গুলা যেগুলো লাইট সোর্স থেকে আসতেছে, এবার সার্ফেসটা কিন্তু অ্যাকচুয়ালি স্মুথ। নট দ্যাট আমরা মানে খুব রাফ সার্ফেসকে স্মুথ হিসেবে কনসিডার করতেছি, এরকম কিছু না। মানে সার্ফেস খুবই স্মুথ, এই জন্য প্যারালাল লাইনে আমাদের ইনসিডেন্ট রে আসতেছে, প্যারালালি রিফ্লেক্ট হয়ে চলে যাচ্ছে। বাট এখানেও কি তুমি সব আলো দেখতে পাবা? সেটা কিন্তু না। তোমার ভিউয়ার কোথায় আছে, ভিউয়ারের পজিশনের উপরে তোমার আসলে ডিপেন্ড করবে কোন রিফ্লেকশন গুলো তুমি দেখতে পাচ্ছ, যেমন R1, R2, R3, R4, R5। তো তুমি কিন্তু R5, R4 আর R5 দেখতে পাচ্ছ, বাকিগুলো এখানে মিস আউট হয়ে যাচ্ছে। সো এইখানে তাহলে ভিউয়ারের পজিশনটাও ইম্পর্টেন্ট। আমাদের আগে কিন্তু ডিফিউজ লাইটে আমরা কোথাও ভিউয়ারের পজিশন নিয়ে কোনো কথা বলি নাই, কোনো আমাদের ইকুয়েশনও ভিউয়ারের পজিশন বলে কিছু ছিল না, বাট এবার আছে। আচ্ছা, স্পটলাইট হলো কি? স্পটলাইট হলো আমাদের আসলে স্পেকুলার লাইটের জন্য যে লাইট সোর্সটা আমরা ইউজ করি, ও আমাকে যে লাইটটা দেয় এটাকে বলি মানে স্পটলাইট। অ্যাকচুয়ালি স্পেকুলার লাইটের জন্য পয়েন্ট লাইট সোর্স যেটা আমরা ইউজ করি সেটা আসলে একই সাথে তোমাকে স্পটলাইটও দিচ্ছে, একই সাথে তোমাকে ডিফিউজ লাইটও দিচ্ছে, বা স্পেকুলার লাইটও দিচ্ছে আবার ডিফিউজ লাইটও দিচ্ছে। সো স্পটলাইট ইজ আ পয়েন্ট সোর্স দ্যাট emits লাইট ইন রেস্ট্রিক্টেড সেট অফ ডিরেকশন। তো আমার আসলে সব দিকে ইকুয়াল অ্যামাউন্টে লাইট সোর্স মানে রিফ্লেক্ট হচ্ছে, বাট আমার সে একটা কাট অফ অ্যাঙ্গেল আছে। কাট অফ অ্যাঙ্গেলটা কি? তোমার ধরো আমি এই দিক থেকে লাইট সোর্স মানে এই পয়েন্টে এসে আলো দিচ্ছে, রিফ্লেক্ট হয়ে যে চলে যাচ্ছে, এইটা একটা অ্যাঙ্গেল বরাবর ওর ইফেক্ট থাকে। ধরো এই অ্যাঙ্গেল বরাবর এতটুকু জায়গা জুড়ে তুমি যদি ভিউয়ার
মানে থাকে সে এটাকে দেখতে পাবে, বাকি আর কোথাও, যেমন ধরো ভিউয়ার যদি এখানে থাকে সে আর এই আলোটাকে দেখতে পাবে না। সো স্পটলাইটে সবসময় একটা রেস্ট্রিক্টেড সেট অফ ডিরেকশনে সে আলো দিবে, এর বাইরে যদি কেউ থাকে সেও দেখতে পাবে না। সো স্পটলাইটের জন্য কি কি লাগে? কালার, পয়েন্ট, ডিরেকশন আর ফল অফ প্যারামিটার। ফল অফ প্যারামিটার, আচ্ছা যাই হোক এত কিছু আমরা এখানে দেখবো না। আমরা মেইনলি কাট অফ কোন বা কাট অফ অ্যাঙ্গেল একটা আছে আমাদের। কাট অফ অ্যাঙ্গেলটা কি? যে অ্যাঙ্গেল বরাবর এই রিফ্লেকশন রেটা ভিউয়ার দেখতে পায়। নো লাইট ইজ সিন অ্যাট পয়েন্টস লাইং আউটসাইড অফ কাট অফ অ্যাঙ্গেল। সো তুমি যদি এই অ্যাঙ্গেলের বাইরে থাকো তুমি আর এই লাইটটা দেখতে পাবা না। সো যাই হোক এইটা আমরা এখানে আর একটু মানে ইন্টেন্সিটি ফলস অফ ডিরেকশনালি। সো যে কোনো একটা ডিরেকশনে আমাদের ইন্টেন্সিটি পড়তেছে। সো আচ্ছা যাই হোক এগুলো আমরা মানে দেখবো আমাদের সামনে। সো আইডিয়াল স্পেকুলার রিফ্লেকশন, আইডিয়াল স্পেকুলার রিফ্লেকশন হলো আইডিয়াল স্পেকুলার সারফেসের জন্য হয়, যেটার একটা এক্সাম্পল হলো মিরর। সো মিররের যে অ্যাঙ্গেল সেই বরাবর আমরা আসলে রিফ্লেকশনটা দেখতে পাই। সো এইটা যদি একটা মিরর হয় আমাদের, এটা যদি লাইট সোর্স হয় আর এটা যদি আমাদের রিফ্লেকশন রে লাইট হয়, তখন দেখো এই যে আমাদের ওদের মাঝখানে যে অ্যাঙ্গেলটা এটা কিন্তু ইকুয়াল। মানে লাইট সোর্স থেকে এইখানে এসে পড়তেছে এই পয়েন্টে। সো আমার এই লাইটটার যে ইন্টেন্সিটি, মানে সরি এই লাইটটা আর সারফেস নর্মালের মধ্যে যে অ্যাঙ্গেলটা, আমাদের রিফ্লেক্টেড রে আর সারফেস নর্মালের মধ্যে সেম অ্যাঙ্গেল। এটাই আমরা কিন্তু দেখছিলাম আসলে প্যারালাল লাইন, যেহেতু প্যারালাল লাইট রে গুলো প্যারালালি রিফ্লেক্ট হয়। সো সবার মধ্যে দেখো ইকুয়াল অ্যাঙ্গেল, সব অ্যাঙ্গেল গুলোই থেটা। সো এইটা হলো আমাদের মেইনলি স্পেকুলার রিফ্লেকশনের ব্যাপারটা। আর স্পেকুলার রিফ্লেকশন কি হয়? স্পেকুলার রিফ্লেকশন হলো ইন্টেন্সিটি অফ রিফ্লেক্টেড লাইট ইজ স্ট্রঙ্গার নিয়ার মিরর অ্যাঙ্গেল অ্যান্ড স্ট্রংগেস্ট অ্যাট মিরর অ্যাঙ্গেল। সো যাই হোক মিরর অ্যাঙ্গেল দিয়ে আসলে আমাদের এখানে কি বোঝাচ্ছে যে আমাদের আসলে কোথায় মিররের রিফ্লেকশনের কিন্তু একটা অ্যাঙ্গেল আছে, তুমি কোন অ্যাঙ্গেলে দাঁড়ালে তোমার মিররের থেকে রিফ্লেকশনটা দেখতে পাবা। সো তুমি মিরর অ্যাঙ্গেলে যদি পারফেক্টলি থাকো এখানে তুমি স্পেকুলার লাইটটা সবচেয়ে ভালো দেখতে পাবা, রিফ্লেক্টেড লাইটটা। আর যদি মিরর অ্যাঙ্গেলের বাইরে যে কোনো অ্যাঙ্গেলে থাকো, ধরো তুমি মানে কোনাকুনি কোনো একটা পজিশনে দাঁড়ানো, সেখান থেকে তোমার রিফ্লেকশনটা দেখা যায় না, তো তখন আসলে আমরা কোনো রিফ্লেকশন দেখতেই পাবো না। Reflection follows Snell's law. So, incoming ray and reflected ray lie in a plane with the surface normal. তার মানে সারফেস নর্মাল যে প্লেনে আছে এই লাইট আর মানে লাইট সোর্স থেকে যে আমাদের ভেক্টরটা আসতেছে বা লাইটিং রে আসতেছে এবং রিফ্লেক্টেড রে আসতেছে, এগুলো সব সেম সারফেসে থাকবে। তো এইটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, এটা ম্যাথ করার সময় আমাদের কাজে লাগবে। যেমন আমাদের ম্যাথ করার সময় আমরা কিন্তু দেখবো যে আসলে আমাদের সব মানে সেম সারফেসেই থাকতে হবে। আমরা অনেক সময় কোশ্চেনে বলে দেওয়া থাকবে না ওরা যে আসলে সেম সারফেসে আছে, তো তোমার এটা তুমি নিজেই এটা বুঝবা। Angle that the reflected ray forms with the surface normal equals the angle formed by the incoming ray and the surface normal. তার মানে এই যে এল আর এন এর মাঝখানে যে অ্যাঙ্গেলটা, এন আর আর এর মাঝখানে সেম অ্যাঙ্গেল, সো দুইটাই থেটা। সো এইটার উপর বেস করে আমরা যদি একটু সেট আপটা চিন্তা করি, সেট আপে কি আসতেছে, আমাদের একটা পয়েন্ট সোর্স লাইট আসতেছে, এই পয়েন্টে, এই পয়েন্টটায় ধরো ইলুমিনেট করতেছে, সারফেস নর্মাল 90 ডিগ্রি বরাবর আছে সারফেসের সাথে। আর এই লাইটের রিফ্লেকশন আসতেছে এখানে আর বরাবর। সো এল আর এন এর মাঝখানে অ্যাঙ্গেল থেটা, এন আর আর এর মাঝখানে অ্যাঙ্গেলও সেম থেটাই হবে, এটাই আমরা স্নেলস ল দিয়ে পাইলাম। আর ভিউয়ার আর রিফ্লেক্টেড রে এর মধ্যে যে অ্যাঙ্গেল এটা হলো আলফা। সো এই আলফাটা যদি আমাদের কাট অফ অ্যাঙ্গেলের থেকে বেশি হয় তখন আমরা আর এটাকে দেখতে পাবো না, এই লাইট সোর্স থেকে মানে সোর্স থেকে যে লাইটটা আসতেছে রিফ্লেক্ট হচ্ছে এটাকে দেখতে পাবো না। সো তাহলে এই অ্যাঙ্গেলটা তাহলে ইম্পর্টেন্ট, এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হলে আমরা দেখতে পাই এটা আমরা এখন একটু দেখি। সো এই অ্যাঙ্গেলটাও আসলে আমাদের যেহেতু দুইটা ভেক্টরের মাঝখানের অ্যাঙ্গেল, দুইটা ভেক্টরের মাঝখানে কত ডিগ্রি পর্যন্ত আমরা আসলে কোনো কিছু দেখতে পাই। ভি ডট আর যদি আমি করি এখান থেকে আমরা পাই ভি আর কস থেটা। সো কস থিটা যেহেতু আমরা এখানে অ্যাপ্লাই করতেছি, কস থিটার জন্য বা এটার জন্য হয়ে যাবে কজ আলফা, কজ আলফা। তাহলে আলফার ভ্যালু যদি 0 হয় তখন আমরা সবচেয়ে ভালো রিফ্লেকশন দেখতে পাই। তার মানে ভিউয়ার কি, ভিউয়ার যদি এই রিফ্লেকশন রে বরাবর থাকে, তো কাট অফ অ্যাঙ্গেলটা যদি আমাদের 0 হয় আমরা খুব ভালো দেখতে পাবো।
বাট আমাদের যদি কি হয়, আমাদের যদি আলফার ভ্যালু 90 ডিগ্রি হয়ে যায়, তখন কিন্তু কজ 90 মানে কি, জিরো। তার মানে এখানে কোনো রিফ্লেকশনই ভিউয়ার দেখতে পাবে না। তার মানে এই অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয়ে যেত, তাহলে কিন্তু আমি আর এই ভিউয়ার যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে ওদের এইটার মাঝখানে, তখন আমার মানে এদিকে আসলে, সো তখন আসলে ভিউয়ার আর এটাকে দেখতে পাবে না। সো এইটা হলো আমাদের মেইনলি স্পেকুলার রিফ্লেকশন। স্পেকুলার রিফ্লেকশনে আমরা যদি এখন এই এল, এন, আর আর ভি এগুলাকে রিলেট করে একটা ফর্মুলা দাঁড় করাই, আমরা একটা ফংসের স্পেকুলার মডেলের ফর্মুলাটা হলো আইপি কে এস কস টু দি পাওয়ার এন আলফা। এখানে তোমরা আইপি যেটা, আইপি হলো আমাদের পয়েন্ট লাইট সোর্স, সেম অ্যাজ আমাদের আগের ডিফিউজের জন্য যেটা ছিল সেটা। কেএস হলো স্পেকুলার কোফিশিয়েন্ট, কেএস দিয়ে মেইনলি এগেইন ডিনোট করতে পারবা তুমি যে আসলে তোমার সারফেসটা কেমন। যেমন মিরর যদি হয় তখন কেএস এর ভ্যালু আমরা 1 সেট করি, আর যদি দেখা যায় একটু রাফ সারফেস, তখন ধরো কেএস এর ভ্যালু তুমি মানে 0.9, সরি, যদি আইডিয়াল না হয় তুমি অন্য অবজেক্টের জন্য, মোটামুটি শাইনি অবজেক্টের জন্য 0.9, 0.8 এরকম ধরতে পারো। আর খুব রাফ সারফেস যদি হয়, যেমন চক, চকের জন্য কেএস এর ভ্যালু হয়ে যাবে জিরো। কেন? কারণ মানে চক আসলে কোনো শাইনিনেসই আমাদেরকে দেয় না, সো চকের জন্য এটা হয়ে যাবে জিরো। সো এইটা দিয়ে মেইনলি তুমি সারফেসটা ডিনোট করতেছো। ডিফিউজে যেমন ছিল, এখানেও সেম। এটা স্পেকুলার কোফিশিয়েন্ট দিয়ে আমরা সারফেসের প্রপার্টি ডিনোট করি। স্পেকুলার এক্সপোনেন্ট, এই এনটা কিন্তু আমাদের সারফেস নর্মালের এন না, এটা একটা ডিফারেন্ট এন, একটা পাওয়ার হিসেবে আছে এখানে। সো এনটা হলো স্পেকুলার এক্সপোনেন্ট, বা এটাকে শাইনিনেস বলা হয়। এটা আমরা দেখবো যে এই শাইনিনেস এর ইফেক্টটা কি, এটাও আমরা দেখবো। আলফা ইজ বিটুইন দ্য আর, মানে আর এন্ড ভি, মানে রিফ্লেক্টেড রে আর ভিউয়ারের পজিশনের ভেক্টর দুইটার মাঝখানের অ্যাঙ্গেলটা হলো আলফা। কস টু দি পাওয়ার এন আলফা ডিটারমাইন্স দ্য অ্যামাউন্ট অফ লাইট দ্যাট ইজ রিফ্লেক্টেড। সো আমার এই অ্যাঙ্গেলটার উপরেই তো আসলে ডিপেন্ড করতেছিল যে আমাদের লাইট, মানে লাইট কতটুকু দেখতে পাবো, কম না বেশি, বা দেখতে পাবো কিনা। সো এটাই হলো কজ আলফা দিয়ে ডিনোট করা। আর এন এর পার্টটা আমরা এখন দেখতেছি। এগেইন কারো কোনো কোশ্চেন থাকলে আস্ক করো, আমি কিন্তু মানে বারবার আস্ক করতেছি না, কারণ যেহেতু রেকর্ডিং চলতেছে। বাট তোমাদের কোশ্চেন থাকলে এনি টাইম থামায় আস্ক করো। আচ্ছা, এবার আসি এই যে স্পেকুলার রিফ্লেকশন বা শাইনিনেস, যেটাকে আমরা এন দিয়ে ডিনোট করছিলাম, এই এন এর ইফেক্টটা কিরকম? এন এর ইফেক্টটা হলো আমরা আসলে কস টু দি পাওয়ার এন আলফা, এই ফর্মুলাটি ইউজ করছিলাম আমাদের কতটুকু লাইট রিফ্লেক্ট হয় সেটা বের করার জন্য। তো একটা জিনিস যদি আমরা দেখি, ধরো এন এর ভ্যালু 1, তাহলে আমরা এটা কি পাই, কজ আলফা। সো কজ আলফাতে আমরা যদি মানে অ্যাঙ্গেল গুলা এদিকে দেওয়া, তো আলফা গুলা এদিকে মানে এদিকে সেট করা, আচ্ছা এখানে লেখাই আছে, সরি। আলফা হলো এদিকে হরিজন্টাল এক্সিস বরাবর, আর ওয়াই এর দিকে আমরা রাখছি হলো এই কস টু দি পাওয়ার এন আলফাকে। সো তুমি আলফার ইফেক্টটা যদি একটু খেয়াল করো, যখন আমাদের এন এর ভ্যালু 1, মানে এই ব্লু লাইনটা, তখন কিন্তু -90 থেকে 90 দিলে আমরা একটা স্মুথ কোসাইনের কার্ভ পাই। এটা কিন্তু কস বা কোসাইনের কার্ভ, আমরা সবাই জানি কোসাইনের কার্ভ কি, হাফ সার্কেল। সো আমরা এরকম একটা কার্ভ পাচ্ছি। আচ্ছা, এখন যদি এন এর ভ্যালু 5 করে দাও, যেখানে আসলে কি হচ্ছে, এন তুমি -90 থেকে আস্তে আস্তে বাড়ালে কি হচ্ছে, তোমার আসলে কজ আলফার ভ্যালুটাও আস্তে আস্তে বাড়তে থাকলো। এবং যখন তুমি একদম 0 ডিগ্রিতে নিয়ে আসলে, কজ জিরোর ভ্যালু কত, 1, তাহলে তুমি এখানে পাচ্ছ কি, তুমি এখানে পাচ্ছ এই পয়েন্টটা। সো এইটা হলো তোমার কোসাইনের পয়েন্ট। -90, কজ -90-র ভ্যালু কত, কজ -90 হলো অ্যাকচুয়ালি কজ 90, আমরা জানি কস, কজ মাইনাস থিটা হলো কস থিটা, সো এটা জিরো। তো এখানে 0 পয়েন্টে ছিল। তুমি যখন এখানে ধরো 0 থেকে 60 ডিগ্রির দিকে একটা ভ্যালু দিচ্ছ, তখন কি আসবে, 60 ডিগ্রির দিকে দিলে হাফ চলে আসবে এনের ভ্যালু। সো এদিকে ধরো এই পজিশনে আসতেছে, এটা cos 60 ডিগ্রিতে ধরো, এরকম আর কি। যাই হোক, এই স্মুথ একটা কার্ভ পেলাম। এবার যদি n = 5 করে দাও, একটু ডিফারেন্ট হয়ে যাবে জিনিসগুলো। cos 5 টু দি পাওয়ার আলফা, তার মানে কি, এটা কজ আলফা টু দি পাওয়ার 5। সো তুমি এখানে যে পয়েন্টটি পাচ্ছ, যেমন ধরো cos 0 টু দি পাওয়ার 5 কি, আসলে 0 টু দি পাওয়ার 5 তো আমাদের কি, জিরোই। বাট
কস 60 ডিগ্রির ভ্যালু ছিল কত? কস 60 ডিগ্রির ভ্যালু ছিল হাফ, 0.5। সো 0.5 টু দি পাওয়ার 5 করতেছো তুমি। সো 0.5 টু দি পাওয়ার 5 করলে আমাদের আসলে কি আসবে? আমরা 0.03 সামথিং, আমি ক্যালকুলেটারে দেখলাম, সো 0.03 সামথিং এরকম একটা ভ্যালু আসে। সো তার মানে কি, আগে ছিল 0.5, যেটা এখন এটা আর একটু ছোট হয়ে যাচ্ছে। সো তুমি যদি কোনো, আমরা সব সময় জানি কি যে আমাদের যদি ফ্র্যাকশনাল পয়েন্টকে আমরা পাওয়ার বাড়াই, তখন সেটা কি হয়, সেই ভ্যালুগুলা ছোট হয়ে যায়। সো তোমার এই ফ্র্যাকশনের ভ্যালুগুলা যখন তুমি এরকম ছোট করে দিলা, তুমি দেখো অলমোস্ট এখানে অনেকগুলা, অলমোস্ট ধরো 40 ডিগ্রি বা 30 ডিগ্রি পর্যন্ত তুমি কিন্তু জিরোর কাছাকাছি ভ্যালু পাচ্ছ। 60 ডিগ্রি করলেও কিন্তু স্টিল তুমি জিরোর কাছাকাছি একটা ভ্যালু পাচ্ছ। সো এখানে ছোট একটা ভ্যালু। দেন ও কি হচ্ছে, দেন হলো আস্তে আস্তে তোমার 60 থেকে 90 ডিগ্রি থেকে গেলে তখন এদিকে আস্তে আস্তে সে বাড়তেছে, মানে মোটামুটি শার্প একটা রাইজ হলো। আগে কিন্তু এখানে খুব স্মুথ একটা মানে আমাদের হাফ সার্কেল ক্রিয়েট হয়েছিল, বাট এখানে কিন্তু মোটামুটি একটা শার্প রাইজ হচ্ছে। সো এই এভাবে হলো ওয়ান হলো। কারণ কি ওয়ান কখন হবে? কজ 90 যদি হয়, 90 মানে কি, 90 মানে হলো ওয়ান, 1 টু দি পাওয়ার 5 তো ওয়ানই দিবে, তাহলে আমি ওয়ান পাচ্ছি। আবার আমাদের এইদিকে সে শার্প এরকম ফল করে এরকম চলে আসলো। সো এটা হলো রেড, এই লাইনটা হলো n = 5 এর জন্য। তুমি n = 50 করে দিলে, আমাদের 0.5 টু দি পাওয়ার 50 যদি করো, তুমি দেখবা অলমোস্ট জিরোর একটা ভ্যালু পাবা। সো এখানে দেখো, এখানে কিন্তু অলমোস্ট এখানে 80 ডিগ্রি পর্যন্ত তুমি আমরা অলমোস্ট কি পাচ্ছি, সরি আমি তো উল্টা বলছি, আসলে এটা 60, এদিকে আসলে আরো বেশি হবে, এটা -80 ডিগ্রি, -60 ডিগ্রি। সো আমরা এইটা যদি ধরো 30 ডিগ্রির মতো হয়, -30 ডিগ্রি, তখন আমরা এরকম ধরো একটা স্মুথ মানে শাইন পাচ্ছি। দেন আবার এটা ফল করে এরকম চলে আসবে। সো তোমার রেঞ্জটা তুমি যদি একটু খেয়াল করো, জাস্ট 30 ডিগ্রি থেকে -30 ডিগ্রি, এইটুকু রেঞ্জ হলে এখানে খুব শার্প একটা শাইন দিচ্ছে। বাকি ফুল টাইম কিন্তু তুমি কস টু দি পাওয়ার এন আলফার ভ্যালু তুমি জিরোর কাছাকাছি পাচ্ছ, তার মানে কোনো স্পেকুলার রিফ্লেকশনই পাচ্ছ না। সো এইগুলোর ইফেক্ট গুলো একটু এইখানে দেখি আমরা। এখানে n = এটা হলো ওয়ান, এটা হলো এটা হলো n = 1, এটা হলো n = 5, এটা হলো n = 50। সো n = 1 যখন, তখন সব দিকে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড লাইট দেখা যায়, মানে স্পেকুলার লাইটটা দেখো সব জায়গায় ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড। সো এইটা বেটার কখন, যে তুমি ফুল যদি কি সারফেসটাকে মানে এরকম ইলুমিনেট করতে চাও। এবার এই পোর্শন, এইটা n = 5 এ দেখো, n = 5 এ কিন্তু এটা মোর কনসেন্ট্রেটেড, মানে একটা জায়গায়, যে জায়গাগুলো একটু বেশি শাইন পাচ্ছ, মানে শাইন দরকার, সেগুলোই খালি শাইননেস দেখা যাচ্ছে। সো এইগুলো আরেকটু কনসেন্ট্রেটেড হয়ে গেল। যখন n = 50 করতেছো, অলমোস্ট যেখানে সবচেয়ে বেশি হাই শাইন সেগুলো খালি দেখা যাচ্ছে, বাকি পোর্শনে কোনো শাইনই নাই। সো এটা মোর কনসেন্ট্রেটেড। সো আমাদের শাইনিনেস ফ্যাক্টর আসলে সারফেসের স্মুথনেস মেইনলি ডিনোট করে। এই সারফেসটা হলো অনেক বেশি, পুরা সারফেসটাই স্মুথ, এজন্য সব জায়গায় ডিস্ট্রিবিউটেড লাইট দেখা যাচ্ছে। আমাদের এই n = 5 যেটা, এইখানে কিন্তু শাইন মানে এই সারফেসটা অতটা স্মুথ না। তো এখানে আসলে আমাদের কি হচ্ছে, এখানে কম আমরা শাইনিনেস ফ্যাক্টরটা এখানে একটু বেশি হয়ে যাচ্ছে। আর এই সারফেসটা অনেক ধরা যাক মানে খুবই কম স্মুথ, যেই জায়গাগুলো এই জন্য খুব বেশি শাইন সেগুলো আমরা দেখতে পাচ্ছি, বাকিগুলোই দেখতে পাচ্ছি। সো তোমার যদি খুব কনসেন্ট্রেটেড বা ডেন্সড কোনো মানে একটা এরিয়াতে বা রিজার্ভ কোন একটা এরিয়াতে শাইন দরকার হয়, তখন তুমি স্মুথনেস অনেক হাই করে দিবা। আর যখন তোমার দরকার যে না, তুমি ফুল সারফেসটাকে খুব সুন্দরভাবে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে মানে ইলুমিনেট করবা, তখন তুমি শাইনিনেস কম রাখবে। এটা লাস্ট সেমিস্টারের একটা কোশ্চেন ছিল, মেবি ফাইনালের, সো একটু দেখো। সো এটাই আর কি, এটা হলো আমাদের স্পেকুলার রিফ্লেকশনের এখানে পার্ট। সো আমরা একটু প্রিভিয়াসলি ব্যাক করি। সো আমরা এখানে প্রত্যেকটা টার্মই দেখলাম। আইপি হলো আমাদের পয়েন্ট লাইট সোর্সের ইন্টেন্সিটি, কেস হলো স্পেকুলার এক্সপোনেন্ট বা শাইনিনেস এর ফ্যাক্টর বা কোফিশিয়েন্ট, আর কস টু দি পাওয়ার এন আলফা আসলে আমাদের রেগুলেট করে যে আমাদের কতটুকু লাইট রিফ্লেক্ট হবে।
সো আমরা দেখলাম যে আসলে এখানে আলফার উপরও এটা ডিনোট করতেছে, মানে ভ্যারি করতেছে, আবার এন বা স্পেকুলার এক্সপোনেন্টের উপরও এটা ভ্যারি করতেছে। সো শাইনিনেস এর ইফেক্ট যদি তোমাদেরকে বলে বা ডিসকাস করতে পারে এরকম, তখন আমার এই ফিগারটা কিন্তু ড্র করতে হবে। ফিগারে তো আর আমি কালার দিতে পারবো না, সো আমি কি করবো, জাস্ট এই তিনটা ড্র করে সাইডে তুমি এন এর ভ্যালু গুলা লিখে দিবা, তাইলেই হবে। বাট এই ফিগারটা কিন্তু ইম্পর্টেন্ট, এবং কেন কোনটায় শার্প রাইজ হচ্ছে, শার্প রাইজ হলে এখানে ইফেক্টটা কি, একটু আগে আমি যেটা ডিসকাস করলাম, এই ডিসকাশনটা কিন্তু লিখতে হবে তখন প্রত্যেকটার জন্য। এবার দেখো, স্পেকুলার রিফ্লেকশন যদি একটু খেয়াল করো, স্পেকুলার রিফ্লেকশন কি, s equals to ip cos cos to the power n alpha. So আচ্ছা, আমাদের প্রবলেমটা হলো, এগেইন এখানে কি একটা কোসাইনের অপারেশন আছে, এবং আমরা একটু আগে বলে আসছিলাম ডিফিউজের ক্ষেত্রে কোসাইনের অপারেশনই এক্সপেন্সিভ একটা অপারেশন। সো আমাদের সামহাও এই কোসাইনের অপারেশনটাকে এখান থেকে রিমুভ করতে হবে। সো এটাকে রিমুভ করার ওয়েটা কি, এটাকে রিমুভ করার জন্য কজ আলফার ভ্যালু আসলে আমরা পাই ভি ডট আর। ঠিক আছে, এটা আমরা দেখবো আসলে কিভাবে পাই, বাট এটার আহ, এটা মনে হয় আমি দেখাবো না, কারণ এটার আমাদের এটা একদম সেম ওয়েতেই বের করার। ঠিক আছে, সো আমরা আসলে এটাকে ওভাবে দেখাবো না। আহ, আচ্ছা, এটা দেখায়নি, আচ্ছা সমস্যা নেই। আমরা একটু আগে বলছিলাম যখন ডিফিউজের জন্য করছিলাম যে ভি আর আর দুইটা যদি আমাদের ভেক্টর হয়, ওদের ডট প্রোডাক্ট আমাকে দেয় ভি আর কস আলফা। যেহেতু আমাদের এই যে ভি আর আর এর মাঝখানের এই অ্যাঙ্গেলটা হলো আলফা, সো আমার যদি সবগুলো ইউনিট ভেক্টর হয়, ভি আর আর ইউনিট ভেক্টর হয়, তাহলে ওয়ান ইন্টু কজ আলফা, তাহলে এটাকে আমরা পাই হলো কজ আলফা। তাহলে ভি ডট আর আমাকে দিচ্ছে কজ আলফা। সো আমরা তাহলে এটাকে রিপ্লেস করতে পারি আইপি কে এস ভি ডট আর টু দি পাওয়ার এন, এটা দিয়ে। প্লাস এখানেও কিন্তু কোসাইনের ভ্যালু, আলফার ভ্যালুটা 90 ডিগ্রি থেকে বেশি হলে আমরা কোনো রিফ্লেকশন দেখবো না। সো অ্যাকচুয়ালি একটু পরেই আমরা দেখবো এটার এখানে তাহলে ম্যাক্সিমাম অফ কস টু দি পাওয়ার এন আলফা কমা জিরো, ওইটা লিখতে হবে। সো এটা আমরা আসতেছি, সমস্যা নেই। এখন ধরা যাক আমার কাছে যদি মানে আহ, ধরি আমার কাছে ভিউয়ার এর পজিশনটা দেওয়া, বাট রিফ্লেক্টেড রেটা আমি জানি না রিফ্লেকশনটা কোথায় হচ্ছে। তখন আমরা রিফ্লেকশন রে বের করি মেইনলি এই ফর্মুলাটা দিয়ে। এটার ডিরাইভেশনটা এখানে দেয়া আছে, একটু তোমরা গো থ্রু করতে পারো যদি মানে মনে হয় এটার আসলে ডিরাইভেশনটা দরকার নেই তোমাদের। তো আমি এটা স্কিপ করে যাচ্ছি, এমনিতেই আসলে এখানে অনেক কিছু। বাট মেইনলি রিফ্লেকশন রেটা আসে হলো আমাদের এই ফরম্যাটে। এটা হলো আর এর ভ্যালু। আর এর ভ্যালুতে লাইট সোর্স আর নর্মাল ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করা জাস্ট আরটাকে। এটা কেন করছি, আমরা আমরা সামহাও যদি জানি না যে রিফ্লেক্টেড রেটা কোথায় আসতেছে, মানে এই রে এর ভেক্টরের ভ্যালুটা যদি আমরা না জানি, তখন আমরা এটা এভাবে বের করে নিতে পারি, টু ইন্টু এল ডট এন ইন্টু এন মাইনাস এল। তাহলে এল ডট এন একটা ডট প্রোডাক্ট হচ্ছে, সেটার সাথে আমি একটা নর্মাল ভেক্টর মাল্টিপ্লাই করতেছি, আর মাইনাস আরেকটা এল বা লাইটিং ভেক্টরটা এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি। সো এই আরটা একটা তাহলে ভেক্টর হিসেবে আসবে, যেখানে এল আর এন বোথ ইউনিট ভেক্টর। সো আমরা কিন্তু একটু আগেই যেটা বলছিলাম যে আমরা যত কিছু ক্যালকুলেট করব সবগুলা ইউনিট ভেক্টর নিয়ে ক্যালকুলেট করব এই লাইটিং চ্যাপ্টার। তো মানে, আচ্ছা, হুম, আচ্ছা যাই হোক, এখানে এটা লেখে নাই, এটা পরে আছে অবশ্য। এটা তাহলে কি, আইপি কেএস ম্যাক্সিমাম অফ কস টু দি পাওয়ার এন আলফা আমরা পেলাম ভি ডট আর, তাহলে ভি ডট আর কমা জিরো টু দি পাওয়ার এন, যেখানে এনটা হলো শাইনিনেস বা আমাদের স্পেকুলার এক্সপোনেন্ট।
তো এটা গেল। এবার আমরা আসি শাইনিনেস এর ইফেক্টটায় আমরা একটু আসি। এখানে অ্যাম্বিয়েন্ট এন্ড ডিফিউজ রিফ্লেকশন কোএফিসিয়েন্ট ধরা হয়েছে 0.1 আর 0.4 ফর অল স্ফিয়ার্স। মানে সবারই অ্যাম্বিয়েন্ট লাইট একটা আছে, অ্যাম্বিয়েন্ট লাইটের ভ্যালু খুবই কম 0.1, ডিফিউজও খুব কম 0.4। আর আমাদের এইটা হলো আমাদের কি আইডি, মানে আসলে এখানে যাই হোক, এখানে অনেক কিছু টার্ম গুলা কনফিউজ হইও না, মানে এটা আই দিয়ে মেইনলি ডিনোট করছে, এখানে ইন্টেন্সিটি কতটুকু সেটা আইডি বলার দরকার নেই, ডিফিউজ না। স্পেকুলার আমাদের লাইটের মানে আমাদের বা সোর্স লাইটের ইন্টেন্সিটি, স্পেকুলার লাইটও না, সোর্স লাইটের ইন্টেন্সিটি স্পেকুলার কোফিশিয়েন্ট। আর এইটা হলো কস টু দি পাওয়ার ফাই টু দি পাওয়ার কে, যেখানে কে টা হলো আমাদের তাহলে কি শাইনিনেস, আর ফাই হলো আমাদের ভি আর আর এর মাঝখানে যে অ্যাঙ্গেলটা। সো এই অ্যাঙ্গেলটাকে আমরা ফাই দিয়ে ডিনোট করছি। সো এইখানে দেখো আমরা এক্সপোনেন্ট যদি আস্তে আস্তে বাড়ে 3, 6, 9, 25, 200 এরকম করলাম, আর রিফ্লেকশন কোএফিসিয়েন্ট গুলো 0.25, 0.5 আর 0.75, প্রত্যেকটার ইফেক্ট গুলো একটু চিন্তা করো। রিফ্লেকশন কোএফিসিয়েন্ট যখন আমি বাড়াচ্ছি 0.25, সরি রিফ্লেকশন কোএফিসিয়েন্ট ফিক্স 0.25 রাখতেছি, সো কে এস এর ভ্যালুটা আমি 0.25 রাখলাম। তার মানে কি আসলে সার্ফেসটাকে অত স্মুথ কিন্তু আমি ধরি নাই, মোটামুটি স্মুথ সার্ফেস। এক্সপোনেন্ট যত বাড়াচ্ছে কি হচ্ছে দেখো, এক্সপোনেন্ট কি ওই যে এন, এন যত বাড়াচ্ছে, এখানে আসলে কে দিয়ে ডিনোট করছে, এন যত বাড়াচ্ছে দেখো আমাদের কিন্তু এটা কনসেন্ট্রেটেড হয়ে যাচ্ছে। এই জায়গায় এন এর ভ্যালু যখন 3 তখন কিন্তু এটা অনেক ডিস্ট্রিবিউটেড সব জায়গায়। যখন 6 এই জায়গাটায় মোটামুটি একটু কনসেন্ট্রেটেড হলো, 9 হলে আরো বেশি এই জায়গায় শাইনটা বোঝা যাচ্ছে, 25 যখন দিচ্ছ এই জায়গাটা একদম এই পয়েন্ট বরাবর জাস্ট এই সার্ফেসটুকু খালি শাইন দিচ্ছে, 200 যখন খুবই অল্প শাইন, মানে এইটুকু হালকা একটু শাইন দিচ্ছে। তাহলে বলতে পারো স্যার বাকি এই জায়গাগুলো কেন হোয়াইট দেখাচ্ছে বা এরকম, 200 দেওয়ার পর বাকি জায়গাগুলো হোয়াইট দেখাচ্ছে হলো মেইনলি আমাদের ডিফিউজের জন্য। ডিফিউজ কোফিশিয়েন্ট যেটা ছিল 0.4, এটার জন্য তো আমার ডিফিউজ লাইটও আমি পাচ্ছি, সো ডিফিউজ লাইটের জন্য আমরা এই জায়গার মানে বাকি জায়গাগুলো হালকা সাদা দেখতে পাচ্ছি। এখন তুমি যদি কেএস এর ভ্যালু 0.5 করে দাও, কেএস এর ভ্যালু 0.5 মানে কি মোটামুটি হাফ মিরর লাইট, মোটামুটি ভালোই শাইনি একটা সারফেস। তখন তুমি এক্সপোনেন্ট যখন কে এর ভ্যালু 3 দিচ্ছ, তুমি কিন্তু অনেক ডিস্ট্রিবিউটেড এবং মোটামুটি শাইনি একটা অবজেক্টটাকে দেখতে পাচ্ছ। এক্সপোনেন্ট যত বাড়াচ্ছ দেখো আস্তে আস্তে কনসেন্ট্রেটেড হয়ে যাচ্ছে, একদম যখন আমি এক্সপোনেন্ট খুবই হাই করে দিচ্ছি একটা জায়গায় সে কনসেন্ট্রেটেড হয়ে গেল। 0.75 এর জন্য আরো বাজে অবস্থা, 0.75 এর জন্য কিন্তু আমাদের আসলে দেখো এই জায়গাটা কিন্তু অনেক বেশি শাইন দেখাচ্ছে আমাদেরকে। যত আমি এক্সপোনেন্ট বাড়াচ্ছি, এই যে এক্সপোনেন্ট বাড়ালে এই জায়গাটা এটা কিন্তু মোর মিরর লাইক, এটা কিন্তু মনে হচ্ছে মেটাল বল। মানে মেটাল বলে কি হয় আমাদের, একটা মেটাল বল যেহেতু একটা স্মুথ সারফেস, তো দেখবে যে একটা পয়েন্টে কিন্তু আমাদেরকে রিফ্লেক্ট করে। সো এখানে যখন তুমি খুব হাই করে দিচ্ছ খুব ডেন্স একটা পোর্শনে ও আলো দিচ্ছে। সো এগেইন বাকি পোর্শন গুলোর আলো আসতেছে ডিফিউজ লাইটের জন্য। আচ্ছা এখানে কি বলছে, মোর শাইনি অ্যান্ড মোর হাইলি কনসেন্ট্রেটেড অ্যালং দ্য ডিরেকশন আর। তো আমাদের এক্সপোনেন্ট 9 বরাবর যত নিচের দিকে আসতেছি, দেখো এক্সপোনেন্ট 9 ধরছি, বাট মানে এটা তাহলে ফিক্স, বাট রিফ্লেকশন কোএফিসিয়েন্ট আমি যত বাড়াচ্ছি তত কি হচ্ছে, তত আমি সারফেসটাকে মোর স্মুথ ধরতেছি। তো তোমার এটা কি হবে, মোর শাইনি হয়ে যাবে এবং হাইলি কনসেন্ট্রেটেড হয়ে যাচ্ছে। ঠিক আছে, যেহেতু এক্সপোনেন্টও বেশি আবার তাগের সাথে কেএস এর ভ্যালু বেশি, এই জায়গাটা মোর হাইলি কনসেন্ট্রেটেড। সো ইফেক্ট গুলো একটু আমাদের বুঝতে হবে যে কখন আমাদের এটা কনসেন্ট্রেটেড হচ্ছে আর কখন ডিস্ট্রিবিউটেড হচ্ছে লাইটটা। সো এটা বুঝতে হবে, এবং রিফ্লেকশন কোএফিসিয়েন্টের উপরে আমাদের আসলে সারফেসের স্মুথনেসটা এখানে বোঝা যাচ্ছে। আর এক্সপোনেন্টের উপরে হলো যে আমাদের আসলে আহ এটা কি হচ্ছে আমাদের, মানে এগেন এক্সপোনেন্টও আমাদের শাইনি সারফেসের জন্যই হচ্ছে, বাট এক্সপোনেন্ট হলো আমাকে মোর কনসেন্ট্রেটেড করে দেয়। সো তুমি কি ডিস্ট্রিবিউটেড একটা শাইননেস চাচ্ছ নাকি কনসেন্ট্রেটেড একটা এরিয়া চাচ্ছ, এটা হলো তুমি বের করতে পারবা হলো কে, মানে কে এর ভ্যালু দিয়ে। সো এখানে আরেকটা জিনিস তো থাকার কথা। আচ্ছা, হ্যাঁ, আর এই দিক বরাবর যখন যাচ্ছে কেএস এর ভ্যালু 0.5, এটা কি মোর মিরর লাইক মোর ফোকাস রিফ্লেকশন উইথ ইনক্রিজিং এক্সপোনেন্ট।
সো কেএস এর ভ্যালু 0.5 যখন দিচ্ছি, এটা মিররের মতোই, আমাদের এখানে শাইনিনেস এর ইফেক্ট গুলো মোর মিরর লাইক, ঠিক আছে। বাট অ্যাকচুয়ালি 0.75 বরাবরও গেল, এটাও কিন্তু মোর মিরর লাইক, বাট এখানে এক্সপোনেন্টের ইফেক্ট গুলো একটু বেশি হয়ে যাচ্ছে। তো আমাদের আইডিয়াল মিরর যদি হতো তাহলে হয়তো আমরা এরকম রিফ্লেকশন দেখতাম। বাট আমাদের ধরো একটা মোটামুটি বলতে পারো জাস্ট মিরর আছে, আইডিয়াল মিরর না, তখন এটাকে আমরা এই 0.5 দিয়ে এরকম পাচ্ছি। তো এই বরাবর যখন যাচ্ছি আমরা, এই রো বরাবর সব জায়গায় রিফ্লেকশন কোএফিসিয়েন্ট 0.5। তো এক্সপোনেন্টের ইফেক্টের জন্য তুমি এটা দেখতে পাচ্ছ যে কতটুকু ফোকাসড এক এক জায়গা দেখাচ্ছে, এই জিনিসগুলো দেখতে পাচ্ছি আমরা। তো এইগুলো একটু বোঝার ট্রাই করো যে এক্সপোনেন্টের ইফেক্টটা কি, আর আমাদের সরি আমাদের কোফিশিয়েন্টের ইফেক্টটা কি, এই জিনিসটা আমাদের ইম্পর্টেন্ট। লাস্ট হলো আমাদের এখানে ব্লিন অ্যান্ড টরেন্স ভেরিয়েশন বলে দুইটা টার্ম আছে। ব্লিন অ্যান্ড টরেন্স ভেরিয়েশন হলো আমাদের ক্যালকুলেশন অফ আর ইজ কম্পিটিশনাল এক্সপেন্সিভ। আমরা একটু আগে ভি ডট আর কিন্তু বের করতে হতো, এই যে কজ আলফার বদলে ভি ডট আর, বাট আর এর ক্যালকুলেশনটা কিন্তু একটু আগে আমরা দেখলাম বড় একটা ক্যালকুলেশন, এল ডট এন ইন্টু এন মাইনাস এল, বিশাল একটা ক্যালকুলেশন। সো এইটার বদলে আমরা অনেক সময় আর ডট ভি কে এন ডট এইচ দিয়ে রিপ্রেজেন্ট করি, যেখানে এইচ হলো একটা ইউনিট ভেক্টর যেটা বাইসেক্ট করে এল আর ভি কে। তার মানে এই যে এল ভেক্টরটা আর ভি ভেক্টরটা আছে, এর মাঝ বরাবর যদি তুমি নাও কোন একটা ভেক্টর, সেটাকে আমরা এইচ ভেক্টর দিয়ে মানে ডিনোট করতেছি। এবং এই এইচ ভেক্টরটার জন্য আমরা আহ আমাদের এইচ ভেক্টরের জন্য যেটা হয় যে আর ডট ভি কে আমরা এন ডট এইচ আকারে লিখতে পারি, ঠিক আছে। বাট সব সময় যে এটা আমাদেরকে আর ডট ভি এর ইকুয়াল ভ্যালু দিবে এরকম না, বাট মোটামুটি কাছাকাছি ভ্যালু দেয়। সো এই জন্য আমাদের আসলে এন ডট এইচ দিয়ে করলে আমরা যে রেজাল্ট পাই, আর ডট ভি দিয়েও সেম রেজাল্টই পাই। সো আমাদের আসলে আর এর যেহেতু আর এর কম্পিটিশনালি এক্সপেন্সিভ, সো আর ডট ভি কে আমরা এন ডট এইচ দিয়ে রিপ্রেজেন্ট করি অনেক সময়। এইচ ইজ আ ইউনিট ভেক্টর দ্যাট বাইসেক্ট দ্য অ্যাঙ্গেল বিটুইন এল এন্ড ভি। আচ্ছা, আহ আচ্ছা, এখানে বলা আছে এন ডট এইচ ইজ নট অলওয়েজ ইকুয়াল টু আর ডট ভি, ইন দ্যাট কেস ক্যালকুলেশন অফ এক্সপ্লোরার কম্পোনেন্ট উইল বি অ্যাপ্রক্সিমেট। সো এইটা আসলে মানে আমরা জাস্ট একটু মনে রাখলেই হবে আর কি। বাট এই ব্লিন অ্যান্ড টরেন্স ভেরিয়েশন, এই এইচ ভেক্টরটাকে বলা হয় ব্লিন অ্যান্ড টরেন্স ভেরিয়েশন। সো আমরা আসলে এই এইচ ভেক্টরটা দিয়ে মেইনলি এইচ ভেক্টরটা কিভাবে পাই এটা একটু দেখি। আমাদের যেহেতু আসলে কি করতে হচ্ছে, দুইটা ভেক্টরের মানে দুইটা ভেক্টরের মাঝ বরাবর এই এইচ ভেক্টরটা আছে, তাহলে এল আর ভি ভেক্টরটাকে আমরা আগে কি করব, এল আর ভিটাকে আমরা আগে অ্যাড করব। দেন মানে আমরা অ্যাড দ্য লাইটিং ভেক্টর এন্ড ভিউইং ভেক্টর, এই দুইটা ভেক্টর আমাকে যেটা দিচ্ছে সেটার যদি ইউনিট ভেক্টরে নেই, তাহলে আমরা এইচ ভেক্টরটা পাবো। সো লাইটিং ভেক্টরটা আমাদের জানা, ভিউইং ভেক্টরটা জানা, এই দুটাকে অ্যাড করলাম, ভেক্টর দুটাকে অ্যাড করে আমরা ওর ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করে দিলে আমরা এটাকে ইউনিট ভেক্টরে পাবো। সো ইউনিট ভেক্টরে পেলে এটা দিয়ে যদি ডিভাইড করি আমরা এইচ ভেক্টরটা পাবো, এবং এটা এখানে ইউনিট ভেক্টরে চলে আসবে। আর এল প্লাস ভি, এটার ম্যাগনিটিউড আমরা কিভাবে বের করি, রুট ওভার এল এক্স প্লাস ভি এক্স স্কোয়ার প্লাস এল ওয়াই প্লাস ভি ওয়াই স্কোয়ার প্লাস এল জেড প্লাস ভি জেড স্কোয়ার। সো ইউনিট ভেক্টর কিভাবে বের করে একটু জাস্ট দেখবো আর কি। After computing the magnitude, divide each component of L plus V by this magnitude to get the unit vector of H. So L plus V দিয়ে তো তুমি একটা ভেক্টর পেলা, ধরো তুমি এখানে পেলা ধরো 2i প্লাস 3j প্লাস 4k, এরকম কিছু একটা পেলা। আর নিচে পেলা ধরো তুমি 5। তাহলে তোমার এইচ ভেক্টরটা আসলে কি হবে, এইচ ভেক্টরটা হবে হলো আমাদের 2/5i প্লাস 3/5j প্লাস 4/5k। সো এটা হলো আমাদের এইচ ভেক্টর তখন। সো যাই হোক, এটা আমরা আহ, একটু দেখো। অনেক সময় তোমাদেরকে বলে দেয় ব্লিন অ্যান্ড টরেন্স ভেরিয়েশন ইউজ করে তোমাদের মানে রিফ্লেকশন মডেলের ম্যাথ করতে। সো তোমাদের প্রিভিয়াস সেমিস্টার, লাস্ট সেমিস্টার, আগের সেমিস্টারের কোশ্চেন মেবি এটা ছিল। সো ওইটা, এগুলো যেন আমরা একটু পারি, সো এই জন্য দেখানো। সো ফাইনালি ফং এর রিফ্লেকশন মডেলে তাহলে কি কি থাকতেছে, ফং এর রিফ্লেকশন মডেলে থাকতেছে তাহলে অ্যাম্বিয়েন্ট পোর্শন একটা থাকবে, আই এ কে এ প্লাস আইপি ইন্টু কেডি ম্যাক্সিমাম অফ এল ডট এন কমা জিরো, এটা হলো আমাদের ডিফিউজ পার্ট। আমাদের এইটা আমাদের হলো অ্যাম্বিয়েন্ট পার্ট, এইটুকু পোর্শন হলো আমাদের ডিফিউজ পার্ট, আর এইটুকু হলো আমাদের তাহলে কি, আমাদের স্পেকুলার পার্ট। সো
আমাদের অ্যাম্বিয়েন্ট প্লাস ডিফিউজ প্লাস স্পেকুলার তিনটা যদি একসাথে মিক্স করি তাহলে আমরা ফাইনাল ইন্টেন্সিটি পাবো আমাদের লাইটে। আচ্ছা, কিভাবে আসতেছে? আইপি কিন্তু দুইজনের জন্য কমন, ডিফিউজ আর স্পেকুলার জন্য আইপিটা কমন, লাইট সোর্সের ইন্টেন্সিটি কমন। সো এটা কেডি ম্যাক্সিমাম অফ এল ডট কমা এন কমা জিরো, কে এস হলো ম্যাক্সিমাম অফ আর ডট বি অর এন ডট এইচ কমা জিরো। আর ডট ভি অর এন ডট এইচ মানে যে কোনো একটা আমরা কিন্তু ইউজ করব, হয় তুমি আর ডট ভি ইউজ করবা অথবা এন ডট এইচ। এটা হলো ব্রিন অ্যান্ড টরেন্স ভেরিয়েশন দিয়ে করা, আর এটা হলো আমাদের নর্মাল ভিউইং আর রিফ্লেক্টেড রে ভেক্টর দিয়ে করা। আর টু দি পাওয়ার কে দেওয়া মানে জাস্ট এটাকে আমাদের এক্সপোকুলার এক্সপোনেন্ট। তো সো দেখো আমাদের আসলে এরপর কি আছে, আহ অ্যাম্বিয়েন্ট কম্পোনেন্ট ডিফিউজ কম্পোনেন্ট আছে, এটা তো দেখা এলাম। আচ্ছা, এবার দেখো আমাদের কিন্তু আমরা এই যে বের করলাম লাইট সোর্সের কালার এন্ড সরি লাইট সোর্সের ইন্টেন্সিটি এন্ড এভরিথিং, এটা কিন্তু আমরা বের করছি হলো একটা লাইটের জন্য। আমরা যখন কম্পিউটারে কোনো একটা পিক্সেলকে অন করবো আমার কিন্তু তিনটা কালার আছে আমরা জানি, বা রিয়েল লাইফেও তোমার কিন্তু তিনটা কালার আছে। সো তোমার কিন্তু ইন্টেন্সিটি অফ রেড, ইন্টেন্সিটি অফ গ্রিন, ইন্টেন্সিটি অফ ব্লু আলাদা আলাদা ক্যালকুলেট করতে হবে। তো আসলে আমাদের প্রত্যেকটা মানে লাইটের ইন্টেন্সিটির ভেক্টর হয় এরকম, আর কমা জি কমা বি, মানে রেড গ্রিন ব্লু তিনটার ইন্টেন্সিটি আমাদের থাকে প্রত্যেকটা লাইটের ইন্টেন্সিটি যখন আমরা ক্যালকুলেট করি। তো তোমার কিন্তু সেম ক্যালকুলেশন আবার তোমার রেড এর জন্য করতে হবে, গ্রিনের জন্য করতে হবে, ব্লু এর জন্য করতে হবে। কিভাবে করবা? অলমোস্ট সবগুলা পার্ট সেম, তোমার মেইনলি এল ডট এন এর ক্যালকুলেশন সেম, বাট চেঞ্জ কোথায় কোথায় আমরা একটু দেখি। আই আর ইকুয়ালস টু আই এ কে এ আর, তার মানে তোমার ইন্টেন্সিটি অফ অ্যাম্বিয়েন্ট লাইট তো সবগুলো কালারের জন্যই সেম, বাট কে এর ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে। রেড এর জন্য কে অ্যাম্বিয়েন্ট লাইটের কোফিশিয়েন্ট ডিফারেন্ট হতে পারে, গ্রিনের জন্য ডিফারেন্ট, ব্লু এর জন্য ডিফারেন্ট। সো এটা চেঞ্জ হয়েছে। দেন আইপিআর কেডিআর, তোমার পয়েন্ট লাইট সোর্সের কালারটা কি সেটার উপরেও ডিনোট করতেছে তোমার আইপিআর, আইপিজি আইপিবি কি হবে, মানে পয়েন্ট লাইট সোর্সের কালারটা কি হবে। সো পয়েন্ট লাইট সোর্সের রেড এর ইন্টেন্সিটি কতটুকু সেটা তোমার বের করতে হবে, গ্রিনের কতটুকু সেটা বের করতে হবে, ব্লু এর কতটুকু সেটা বের করতে হবে। আচ্ছা, মানে এটা মেনলি আসলে দেয়া থাকবে। কেডিআর কি? কেডিআর হলো আমাদের ডিফিউজ এর জন্য, রেড এর জন্য ডিফিউজ কোফিশিয়েন্ট কত, গ্রিনের জন্য কত, ব্লু এর জন্য কত। সো এটাও তোমার আলাদা, প্রত্যেকটার জন্য ভেক্টরের জন্য আলাদা। এল ডট এন কিন্তু সবার জন্য সেম, কারণ তোমার লাইটিং আর পজিশন কিন্তু আসলে কি, তোমার এই পয়েন্ট লাইট সোর্স থেকে তোমার আর জিবি তিনটাই আসতেছে, বাট ওদের পজিশন তো আর চেঞ্জ হয়ে যাচ্ছে না, সেম একই অবজেক্ট থেকে একই পয়েন্ট সোর্স থেকে আসতেছে। এই জন্য এল আর এন কিন্তু সেমই থাকবে। আবার দেখো সেম ভাবে আমরা যখন স্পেকুলার পার্ট বের করতেছি, স্পেকুলার পার্টও তোমার আইপিআর আসলো, কারণ রেড লাইটের ইন্টেন্সিটি তুমি ক্যালকুলেট করতেছো, সো পয়েন্ট লাইট সোর্সের আইপিআর আসলো। কে এস টা এখানে আর আমাদের কি হচ্ছে না, এখানে কে এস এর সাথে কোনো লাইটের ইফেক্ট নাই, মানে লাইটের কালারের ইফেক্ট নাই। এটা আমরা আসতেছি কেন ইফেক্ট নাই। আর ডট ভি আগের মতোই আমরা বের করবো, তোমার ভিউয়ার আর রিফ্লেক্টেড রে এগুলো তো আর চেঞ্জ হয়ে যাবে, সো এগুলোও কিন্তু এগুলোর সাথে কালারের মানে লাইটের কোনো সরি কালারের কোনো ইফেক্ট নাই। তো এই জন্য এখানে কোনো কালার বলে কিছু না। আর কে কে এক্সপোকুলার এক্সপোনেন্ট, সো এটাও তো ফিক্সড। সো কেসটা কেন ডিফারেন্ট দেখো, coefficient for specular component which is same as the color of light source not affected by surface color। আমরা কিন্তু এই পয়েন্টের পি পয়েন্টের কালার বা মানে পি পয়েন্ট থেকে কতটুকু ইলুমিনেটেড হচ্ছে পি পয়েন্টটা এইটা বের করা ট্রাই করতেছি, বাট এইটার সাথে আমাদের লাইট সোর্সের কালারের আসলে ডিরেক্ট কোনো ইফেক্ট নাই। ঠিক আছে, সো আমরা এই জন্য ইফেক্ট নাই বলতে আসলে কি, কালার আমাদের লাইট সোর্সের যে কালার আমরা আসলে এই পয়েন্টটাকেও মানে স্পেকুলার পার্টে এই পয়েন্টটা সেম কালার দেখবো। কেন বলতে পারবা? আমরা ধরো একটা মিররে যখন অবজেক্ট দেখি, মিররে কিন্তু তুমি লাইট সোর্স থেকে যে কালারটা দিবা সেই কালারটাই তুমি মিররে দেখতে পাবা। সো এটা কিন্তু এমন না যে তোমার সার্ফেসের প্রপার্টির উপরে এই কালারটা চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে লাইটের প্রপার্টির উপরে। তো তুমি কিন্তু এখানে আইপিআর মানে পয়েন্ট লাইট সোর্সের কালারটা অলরেডি বলে দিছো, তো তোমার আর আলাদা করে সার্ফেসের কেএস কিন্তু আমাদেরকে আমরা আগেই বলছিলাম যে সার্ফেসের প্রপার্টি। সো কেএস দিয়ে কেএসটা কিন্তু আমাদের এখানে চেঞ্জ হয় না তোমার এই সার্ফেসের কালারের উপরে। যেমন তুমি যদি একটু পরে আমরা একটা এক্সাম্পল দেখবো আসলে,
এই যে এই রেড আপেল যেটা আছে, এখানে দেখো এই পোর্শনটা আমরা যেখানে লাইটের রিফ্লেকশন দেখতে পাচ্ছি এটা কিন্তু সাদা দেখতেছি, বাট আমাদের আপেলটা কিন্তু লাল। এই জায়গায় সাদা কেন দেখতেছি? আমাদের লাইট সোর্সটা হোয়াইট কালার। সো লাইট সোর্সের হোয়াইট কালারটা আমরা এখানে রিফ্লেকশন দেখতে পাচ্ছি। সো এই জন্য আসলে কেএস এর ভ্যালু এখানে আমাদের আসলে কালারের উপর ডিপেন্ডেন্ট ছিল না। সো এইটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের প্রত্যেকটা কালারের জন্য যে আলাদা ক্যালকুলেশন করতে হচ্ছে এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, এটা কিন্তু পরীক্ষায় আসে। আমাদের কিন্তু মেইন ক্যালকুলেশন আসলে যাবে এল ডট এন আর ডট বি এগুলো বের করতে। সো এই পার্টটা তুমি করে বাকি পার্ট গুলো আসলে অত টাইম লাগে না, বাকি পার্ট গুলো তুমি জাস্ট ভ্যালু গুলো বসাবে। বাট আলটিমেটলি তোমার আহ এখানে এই পার্ট এল ডট এন আর আর ডট বি করতেই টাইম লাগবে। সো আমরা ওগুলা দেখবো, সমস্যা নেই। আহ এবার আসি অ্যাটেনুয়েশন। আচ্ছা, যাদের দুইটাই ক্লাস আছে তারা মানে চাইলে লিভ করতে পারো, পরে রেকর্ডিং দেখে নিলেই হবে। আমি চাচ্ছি একটা রেকর্ডিং এ ফুল ক্লাসটা থাকুক, এই জন্য ফুল লেকচারটাই দিচ্ছি এখানে আসলে। এবার অ্যাটেনুয়েশনের ইফেক্ট যদি দেখো, অ্যাটেনুয়েশনের ইফেক্টটা কি? অ্যাটেনুয়েশন হলো লস অফ লাইট এনার্জি ওভার স্পেস। সো আমাদের, তোমরা নর্মালি রিয়েল লাইফ ওয়ার্ল্ডে যদি চিন্তা করো, তুমি যদি ধরো তোমার বাসা থেকে, তোমার বাসা ধরো মহাখালী। সো মহাখালী থেকে তুমি একটা টর্চ লাইট দিয়ে একটা আলো দিচ্ছ, সেই আলোটা তুমি কিন্তু এই বাড্ডায় ব্র্যাক ইউনিভার্সিটিতে আনতে পারবে না। কেন? কারণ হলো এই লাইটটা এইখানে যে এই আমাদের আহ এটা কিন্তু ভ্যাকুয়াম না, এটা কিন্তু আমাদের এইখানে অনেক পার্টিকেল, ডাস্ট পার্টিকেল আছে এন্ড এভরিথিং। তখন তোমার লাইটটা কি হবে? প্রত্যেকটা ডাস্ট পার্টিকেলে বাধা পেতে পেতে একটা টাইমে এখানে আর আসবে না। আবার ওর কতটুকু ইন্টেন্সিটি পর্যন্ত ওর মানে লাইট সোর্সের ইফেক্ট থাকবে সেটাও এখানে ইম্পর্টেন্ট। সো লাইটটা যদি খুবই হাই রেডিয়াস অফ ইন্টেন্সিটি থাকে তখন হয়তো তুমি খুব বড় একটা জায়গা মানে কভার করতে পারতেছো, আদারওয়াইজ পারতেছো না। সো অ্যাটেনুয়েশন হলো লস অফ লাইট এনার্জি ওভার স্পেস। যখন স্পেস দিয়ে মানে কোনো একটা স্পেস ট্রাভেল করে লাইট, তখন তার কিছু লাইট লাইট এনার্জি লস হয়ে যায়। সো এটাকে আমরা বলি অ্যাটেনুয়েশন বা মানে attenuation of light. In Fong's model, attenuation is accounted by variable f at, so আমাদের এই ফ্যাক্টর অফ অ্যাটেনুয়েশন এইটা হলো অ্যাপ্লাই করা হয় ডিফিউজ আর স্পেকুলারের উপরে। কারণ তোমার অ্যাম্বিয়েন্টে কিন্তু তুমি জানোই না যে তোমার লাইট সোর্স কোনটা, স্পেসিফিক কোন লাইট সোর্স নাই, সো তুমি এখানে ফ্যাক্টর অফ অ্যাটেনুয়েশন অ্যাপ্লাই করতে পারবে না। ডিফিউজ আর স্পেকুলার যেহেতু একটা পয়েন্ট লাইট সোর্স থেকে আসে, তাহলে তোমার লাইট সোর্স থেকে তোমার অবজেক্টের ডিস্টেন্স কত সেটা তুমি মেজার করতে পারবে। সো এই জন্য ফ্যাক্টর অফ অ্যাটেনুয়েশন অ্যাপ্লাই করা হয় ডিফিউজ আর স্পেকুলারের উপরে। অ্যাটেনুয়েশন সবসময় ইনভার্স স্কয়ার ল ফলো করে। তার মানে যত তোমার ডিস্টেন্স বেশি তত তোমার লস বেশি লাইটের। সো তুমি এখানে 1/d² মানে কি? আসলে এখানে তুমি যদি ডিস্টেন্সটা বেশি হয়, তুমি দেখো এটা কিন্তু খুব ছোট, সরি, হ্যাঁ, যদি আমাদের ডিস্টেন্সটা ধরো 10 হয়ে যায় তাহলে 10² 100, তাহলে 1/100 খুব ছোট একটা ভ্যালু। সো যত ডিস্টেন্স এখানে তুমি বাড়াবা তত ছোট ভ্যালু পাইতেছো, তার মানে ফ্যাক্টর অফ অ্যাটেনুয়েশন দিয়ে মাল্টিপ্লাই করলে লাইটের ইন্টেন্সিটি তখন কমে যাবে। ইন প্র্যাকটিস দিস রিমুভস টু মাচ লাইট। তোমার ডিস্টেন্সটা যদি ইনফিনিটি হয়ে যায়, মানে খুব বেশি হয়ে যায়, তখন কিন্তু তোমার এখানে দেখা যাচ্ছে আচ্ছা ইনফিনিটি না, ধরো আমি এখানে বললাম যে আমাদের ডিস্টেন্সটা অনেক হাই, যেমন সূর্যের সাথে পৃথিবীর ডিস্টেন্স যদি আমি চিন্তা করি, সূর্য আর পৃথিবীর ডিস্টেন্স কিন্তু অনেক হাই। তো ডি যদি খুব বেশি হয়ে যায় তখন কি হয়ে যাচ্ছে? তখন কিন্তু এটা এত ছোট একটা ভ্যালু দিবে, এটা অলমোস্ট জিরো হয়ে গেল। তো আমার ফ্যাক্টর অফ অ্যাটেনুয়েশন যদি অলমোস্ট জিরো হয়ে যায়, জিরো দিয়ে আমি যদি মাল্টিপ্লাই করি, আমার টোটাল মানে ইন্টেন্সিটিটাই হয়ে যাবে জিরো। লাইট সোর্সের ইন্টেন্সিটি আমি জিরো করে ফেলতেছি। বাট আমরা সূর্য থেকে তো আলো দেখতে পাই কেন? দেখতে পাই কারণ ওর একটা রেডিয়াস অফ ইনফ্লুয়েন্স আছে। রেডিয়াস অফ ইনফ্লুয়েন্সটা কি? রেডিয়াস অফ ইনফ্লুয়েন্স হলো কোন একটা অবজেক্ট থেকে কত দূর পর্যন্ত একটা ইনফ্লুয়েন্স থাকে। সূর্যের রেডিয়াস অফ ইনফ্লুয়েন্স অনেক হাই, এই জন্য আমরা সূর্য পুরা সৌরজগৎ কেন, ইভেন আমাদের পুরা সোলার সিস্টেমের বাইরের বা আমাদের পুরো মিল্কি ওয়ে থেকে, মিল্কি ওয়ের যে কোনো জায়গা থেকে সূর্যকে দেখা যায়। সো এটার রিজনটা হলো কি, আমাদের সূর্যের রেডিয়াস অফ ইনফ্লুয়েন্স অনেক হাই। সো ইন প্র্যাকটিস দিস রিমুভস টু মাচ লাইট। সো ফং এর মডেল ইউজ করা হয় হলো ম্যাক্সিমাম অফ 1 - d/r² 0। আচ্ছা, যেখানে ডি কি মিন করে ডিস্টেন্স বিটুইন আমাদের পয়েন্ট সোর্স থেকে কোন একটা অবজেক্ট যদি আমি বের করি, ধরো এটা হলো আমার অ্যাকচুয়াল অবজেক্ট আর এটা হলো আমাদের পয়েন্ট সোর্স। সো আচ্ছা,
এখানে দিলে তো ভুল হবে। এটা ধরো আমার অবজেক্ট, এটা হলো আমাদের লাইট। সো ওর রেডিয়াস অফ ইনফ্লুয়েন্স হলো এতটুকু। তো আমি যদি অবজেক্টটাকে এখানে রাখতাম এটাকে আমি দেখতেই পেতাম না, বাট আমি যদি এখানে রাখি এটাকে দেখতে পাবো। সো আর ডিস্টেন্স হলো এই পয়েন্ট সোর্স থেকে আমাদের অবজেক্টের ডিস্টেন্স, এইটুকু ডিস্টেন্স হলো ডি। তাহলে দেখো যদি এটা ডি হয়ে মানে রেডিয়াসটাও ডি হয়ে যায় বা ডি এর থেকে ছোট হয়, তখন এটা আমাকে কি দিবে? ডি এর থেকে ছোট ভ্যালু, বা এটা যদি ডিও হয়ে যায়, ডি বাই ডি কি ওয়ান, ওয়ান স্কোয়ার কি ওয়ান দিবে আমাকে, ওয়ান মাইনাস ওয়ান কি জিরো। তাহলে আমার কিন্তু ফ্যাক্টর অফ অ্যাটেনুয়েশন জিরো, তখন আমি এটা জিরো পাবো। সো আমাদের সবসময় কি হতে হবে, এই রেডিয়াসের থেকে ডিস্টেন্সটা সবসময় ছোট হতে হবে, বড় হওয়া যাবে না। সো এটা আমাদের মনে রাখতে হবে, আমরা এই রেডিয়াসটা সব মানে সরি ডিস্টেন্সটা সবসময় রেডিয়াসের ভিতরে থাকবে, রেডিয়াসের বাইরে যাওয়া যাবে না। সো ফ্যাক্টর অফ অ্যাটেনুয়েশন এক্সপ্লেন করতে বলতে পারে, তখন আমরা এই জিনিসগুলো এক্সপ্লেন করতে হবে এবং ফিগারটা মাস্ট ড্র করে দেখাতে হবে যে ফিগারে কিভাবে এই জিনিসটা ইনকর্পোরেট করা। আচ্ছা, এরপর আমরা আসি, তাহলে এই ফ্যাক্টর অফ অ্যাটেনুয়েশন আমাদের কোথায় মাল্টিপ্লাই হয়? ফ্যাক্টর অফ অ্যাটেনুয়েশন আমাদের মাল্টিপ্লাই হবে হলো এই ফাংশনে। দেখো অ্যাম্বিয়েন্ট লাইটের উপর এটার ইফেক্ট নাই, ইফেক্ট হলো মেইনলি ডিফিউজার স্পেকুলার উপরে। সো আইপি ইনটু ফ্যাক্টর অফ অ্যাটেনুয়েশন প্লাস বাকি পার্ট। সো এইটা আমাদের খুবই ইম্পর্টেন্ট যে আমাদের ফ্যাক্টর অফ অ্যাটেনুয়েশন কিন্তু ডিফিউজার স্পেকুলার উপরে অ্যাপ্লাই করা হচ্ছে, নট আমাদের অ্যাম্বিয়েন্ট পার্টের উপরে। আচ্ছা, ফর মাল্টিপল লাইট সোর্স কি হচ্ছে, মাল্টিপল লাইট সোর্সের জন্য অ্যাম্বিয়েন্ট পার্টটা সেমই থাকে। অ্যাম্বিয়েন্ট পার্টটা হলো তোমাকে অ্যাম্বিয়েন্ট লাইট যদি একটা বলা থাকে একটাই, বাট মাল্টিপল লাইট সোর্সের জন্য আমাদের এই পার্ট গুলো কিন্তু চেঞ্জ হয়ে যায়। কোথায় কোথায় চেঞ্জ হবে? তোমার লাইট সোর্স যদি মাল্টিপল হয়, তোমার একটা সেম সিনারিওতে ধরা যাক এই অবজেক্টটাকে এইখানে একটা লাইট থেকে আমি দিচ্ছি, আবার এইখানে একটা লাইট থেকে আলো দিচ্ছি। এখন কিন্তু আমার লাইটিং ভেক্টর দুইটা, L1 L2। সারফেস নর্মাল তোমার সেমই, নর্মাল ভেক্টর একটাই, বাট তোমার লাইটিং ভেক্টরটা কিন্তু এখন দুই রকম। তাহলে এটাকে কিন্তু আমার সাম আপ করতে হবে। মানে একবার তুমি পুরা ডিফিউজ বা এম্বিয়েন্ট বের করবা একটা লাইট সোর্স মানে L1 এর জন্য, সেম ভাবে আবার L2 এর জন্য। সো এটা আসলে কি হয়ে যাবে, আই এ ইকুয়ালস টু আই এ কে এ প্লাস, এইটাকে যদি তুমি L1 এর জন্য এম্বিয়েন্ট ডিফিউজ প্লাস স্পেকুলার মিলে হয় হলো ধরো DS1, তাহলে আই এ DS1 আসবে প্লাস এটার জন্য DS2 যদি হয়, আমরা এটাকে DS2 বলবো। সো সাম আপ করতে হবে আর কি। সো আমাদের অ্যাম্বিয়েন্ট লাইট আলাদা, আর আইপিআই পয়েন্ট লাইট সোর্স ওয়ান এর জন্য তুমি একবার মানে ইন্টেন্সিটি কত সেটা একবার তুমি নিচ্ছ। ফ্যাক্টর অফ অ্যাটেনুয়েশন কিন্তু চেঞ্জ হয়ে যাবে, কারণ এই দুইটার মধ্যে ডিস্টেন্সটা যা হবে এই দুইটার মধ্যে ডিস্টেন্স নাও হতে পারে, L2 আর এই অবজেক্টের মধ্যে ডিস্টেন্স নাও হতে পারে। সো সেটাও চেঞ্জ হতে পারে, কেডি ইন্টু এল ডট এন। তাহলে আমাদের একটা সো কেডি হলো আমাদের এখানে ডিফিউজ রিফ্লেকশন কোফিশিয়েন্ট। এটা তোমাদেরকে যা বলা থাকে, এটা যদি, এটা তো আসলে সার্ফেসের প্রপার্টি, সো এটা আসলে ফিক্সডই থাকবে, অবজেক্টের উপর ডিপেন্ড। এল আইটা চেঞ্জ হবে, এল আই আমরা একবার L1 নিব, একবার L2 নিব, যেহেতু সামেশন করতেছি এখানে। কে সেম, আমাদের এখানে সার্ফেসের প্রপার্টি। আর আই চেঞ্জ হয়ে যাবে, কারণ তোমার লাইট এদিক থেকে আসলে রিফ্লেক্টেড রেট একদিকে যাবে, আবার মানে তোমার যদি মানে লাইটটা ডিফারেন্ট থাকে, L2 থাকে, তখন ডিফারেন্ট হবে। বাট ভিউয়ারের পজিশন আবার সেম, ভিউয়ার ধরো এই পজিশনে আছে, এটা তো ফিক্স। সো সামেশন ঠিক মতো যদি করি আমরা, ফাইনালি মাল্টিপল লাইট সোর্সের জন্য এই ম্যাথটা করতে পারবে। এটা তোমাদের প্র্যাকটিস শিটে লাস্ট প্রবলেম দেওয়া আছে, প্লাস প্রিভিয়াস 2 সেমিস্টারের কোশ্চেনও এই মাল্টিপল সোর্সের প্রবলেম দেওয়া আছে। তো এটা একটু আমাদের মানে ভালো করে বুঝতে হবে। তো কারো যদি এখানে কোনো কনফিউশন থাকে পরে আমাকে ক্লাসে আস্ক করে নিন। বাট খুব ইজি ফর্মুলা, জাস্ট দুইটা লাইটের জন্য মানে আমরা স্পেকুলার আর ডিফিউজ আলাদা করে ক্যালকুলেট করে অ্যাড করে দিচ্ছি, সামেশন করতেছি, আর কিছুই না। লেন্দি, অবভিয়াসলি এখানে লেন্দি, বাট অনেক সময় দেখবা দুইটা লাইট সোর্স যদি দেয়া থাকে, এখানে আগে একটু বলে দেই, ফ্যাক্টর অফ অ্যাটেনুয়েশন আমরা সবার ফার্স্টে ক্যালকুলেট করব। ফ্যাক্টর অফ অ্যাটেনুয়েশন এমন ভাবে দেয়া থাকতে পারে যে একটা জিরো হয়ে গেল। তো তোমার কিন্তু একটা জিরো হয়ে গেলে ফুল পার্ট বাদ, তোমার কিন্তু ওইটার জন্য কোনো লাইটের আর ক্যালকুলেশন নাই।
সো এটা কিন্তু নর্মালি করা হয়, তোমরা লাস্ট সেমিস্টারের আগের সেমিস্টারের কোশ্চেন দেখলে দেখবা ফ্যাক্টর অফ অ্যাটেনুয়েশন একটাই জিরো হয়ে গেছিল, সো আলটিমেটলি তোমাদের কিন্তু ওইখানে ওই পার্টটা করতেই হয় না। সো থাকতে পারে মাল্টিপল লাইট সোর্স থাকলে সবার আগে আমরা সবসময় ফ্যাক্টর অফ অ্যাটেনুয়েশন ক্যালকুলেট করবো। এখানে একটা প্রবলেম দেওয়া, আমরা এই প্রবলেমটা সলভ করব না এখান থেকে, আমরা হলো একটু অন্য জায়গা থেকে দেখবো এটা, মানে আমাদের একটা প্রবলেম দেয়া আছে সলভ করা, ওইটা আমরা এক্সপ্লেন করবো। আচ্ছা, কালারের ইফেক্ট গুলা একটু দেখো। কালারের ইফেক্ট গুলা তো বললাম যে আমাদের কালার ইজ কনস্ট্রাক্টেড বাই অ্যাডিং সার্টেন অ্যামাউন্ট অফ রেড, গ্রিন অ্যান্ড ব্লু লাইট, লাইট সোর্সেস হ্যাভিং থ্রি টাইপস অফ কালার। সো আমার আসলে কালার, কোন একটা কালার যখন বলি তখন আমরা আসলে বুঝি ওই লাইটের রেড, গ্রিন আর ব্লু এর ইন্টেন্সিটিটা। সো আমাদের, সরি উল্টা বলছি, একটা লাইট যখন বলি তখন আসলে ওর কালারের ইন্টেন্সিটি গুলো আমরা বুঝি। সো অ্যাম্বিয়েন্টের ইন্টেন্সিটি এরকম ডিফারেন্ট হতে পারে ডিফারেন্ট কালারের জন্য, ডিফিউজের ডিফারেন্ট হতে পারে, স্পেকুলারেরও ডিফারেন্ট হতে পারে। অ্যাম্বিয়েন্ট রিফ্লেকশন কোএফিসিয়েন্ট কে আর কে জি কে বি, ডিফিউজ রিফ্লেকশন, আচ্ছা যাই হোক এগুলো একটু দেখবো আর কি, এগুলো ভাবে কিছু দেয়া নেই। একটা জিনিস এখানে বললাম, গ্লসি রেড অ্যাপল when illuminated by yellow light is yellow rather than red। কেন? কারণ হলো আমাদের গ্লসি যে পার্টটা এটা হয় স্পেকুলার রিফ্লেকশনের জন্য, যেহেতু এটা স্পেকুলার রিফ্লেকশনের জন্য হচ্ছে, সো লাইট সোর্সের যে কালার সেই কালারটাই আমরা এখানে দেখতে পাবো। সো কোন একটা গ্লসি কোন একটা অবজেক্ট যদি আমরা দেখি তখন লাইট সোর্সের যে কালার সেই কালারটা আমরা আসলে রিফ্লেকশন দেখতে পাই। বাট আদারওয়াইজ আমাদের মানে তখন হলো সারফেস তোমার যেই কালারই হোক এটা ম্যাটার করবে না। গ্লসি মানে কি মিরর লাইক সারফেস, তো তখন এরকম হচ্ছে। তো দেখো একটা অবজেক্টের উপরে তিন টাইপের কালারের ইফেক্ট এখানে দেখানো হচ্ছে। স্পেকুলার পার্ট হলো যেখানে এই যে তুমি সবচেয়ে ভালো মিরর লাইক রিফ্লেকশন দেখতেছো। ডিফিউজ কি পুরাটাই, মানে পুরাটাই বলতে হলো এখানে লাইট সোর্স যেখানে, যেদিকে লাইট সোর্স আছে সেদিকে তুমি মোর ইলুমিনেটেড দেখতেছো, যেদিকে লাইট সোর্স নাই ওইদিকে ডার্ক দেখতেছো এটা। আর ডার্ক এই পার্টটা ফুল ডার্ক না হয়ে এই জায়গাটাও হালকা বোঝা যাচ্ছে, কেন? অ্যাম্বিয়েন্ট লাইটের জন্য। অ্যাম্বিয়েন্ট লাইট না থাকলে আমরা এইটুকু পর্যন্ত দেখতে পেতাম, এই 90 ডিগ্রির পরের পার্টটা পুরো ব্ল্যাক থাকতো। তো এইগুলো একটু পড়বা এখান থেকে, এগুলা পড়লে আই গেস, এটা পড়লে মোটামুটি কথা। এখানে আর তেমন কিছু আসলে নাই। ঠিক আছে, এখানে এগুলো একটু মানে জাস্ট লাইন বাই লাইন একটু দেখে যায় আর কি। তো আর কি কিছু আছে এখানেও বলার মতো? তো আসলে কিছু নাই। আচ্ছা, এগুলো লাগলে আমরা পরে আর এক্সট্রা ক্লাস যেটা নিব সেটা আমরা ডিসকাস করবো, বাট আপাতত এইটুকু দরকার নেই। আমরা এবার একটু এটার এই চ্যাপ্টারের ম্যাথটা একটু দেখি, ম্যাথটা করে দেওয়া আছে, আমরা জাস্ট একটু ম্যাথটা সলিউশন সহ এখানে একটু দেখবো। দেখো এখানে আমাদের ফার্স্টে বলা আছে, একটু সবাই এটা মনোযোগ দিয়ে দেখবো যখনই রেকর্ডিংটা দেখবা। আমাকে বলা আছে আ লাইট সোর্স উইথ ইন্টেন্সিটি 5, রেডিয়াস অফ ইনফ্লুয়েন্স 50, লোকেটেড অ্যাট 2 3 4। সো আমার একটা সারফেস দেয়া আছে, সারফেসের উপর একটা পয়েন্ট হলো ধরো পি, সেটা হলো 2 3 4 বলা আমাকে। আর এইটা হলো একটা লাইট সোর্স, এখান থেকে রিফ্লেকশন হচ্ছে, এটা হলো এন। যাই হোক আমার ড্রয়িং ঠিক হচ্ছে না। সো আমাকে বলে দিছে লাইট সোর্সের রেডিয়াস অফ ইনফ্লুয়েন্স বা আর এর ভ্যালু হলো 50, আর লাইট সোর্সের ইন্টেন্সিটি হলো বা আইপি হলো 5। আচ্ছা, হুইচ একটা পয়েন্ট কি ইলুমিনেট করতেছে পি, যেখানে আমাদের এটাই ইলুমিনেশন বের করতে হবে যে এই পয়েন্টের ইলুমিনেশন কত হবে। এবং পয়েন্টটা আছে এক্স ওয়াই প্লেনের উপর। সো পয়েন্টটা আমাদের রিফ্লেকশনটা হচ্ছে আসলে এক্স ওয়াই প্লেন। সো আমাদের তাহলে এক্স ওয়াই প্লেনে যেহেতু রিফ্লেকশন হচ্ছে, তাহলে এই নর্মাল ভেক্টরটা কিন্তু আমাদের সবসময় কি সারফেসের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, আউটওয়ার্ডস থাকে। এক্স ওয়াই প্লেনের সাথে 90 ডিগ্রি আউটওয়ার্ডস অ্যাঙ্গেল তাহলে কি বরাবর থাকবে? জেড এক্সিস বরাবর। তাহলে আমরা সারফেস, যখন আমাদের সারফেসটা এক্স ওয়াই প্লেন তখন আমরা জেড এর ভ্যালু পাই জেড ইকুয়ালস টু 0। ঠিক আছে, সো আমাদের আসলে এক্স ওয়াই প্লেনের আরেকটা নাম কি, জেড ইকুয়ালস টু 0 প্লেন। সো তখন নর্মাল ভেক্টরটা থাকে আসলে কে হেট, মানে এই বরাবর। সো যেহেতু নর্মাল ভেক্টর,
এটা আসলে 90 ডিগ্রি আউটওয়ার্ডস, সো কে হেড বরাবর। আর এটা হলো আমাদের এক্স ওয়াই প্লেন। ক্যামেরা ইজ সেট অ্যাট আ পয়েন্ট 563। ক্যামেরা মানে কি? ক্যামেরা মানে হলো আসলে ভিউয়ার। সো ভিউয়ার, আমি বলছি ভিউয়ারের পজিশনটা বলে দিচ্ছি 563। সো ভিউয়ারের পজিশনও এখানে বলা 563। লাইট ইজ রিফ্লেক্টেড ফ্রম পয়েন্ট 44 অফ দ্য প্লেন। আচ্ছা, আমি তো একটা জিনিস ভুল বলছি। লাইটের লোকেশন বলা ছিল 234, নট পয়েন্টটা। আর এই পয়েন্টটা আছে তাহলে কোথায়? পয়েন্টটা আছে হলো আমাদের, আচ্ছা, ক্যামেরা ইজ সেট এট পয়েন্ট 563, লাইট ইজ রিফ্লেক্টেড ব্যাক ফ্রম পয়েন্ট 44 অফ দ্যাট প্লেন। তাহলে 44 অফ দ্যাট প্লেন মানে কি আসলে? 440। কেন? এক্স ওয়াই প্লেন। এক্স ওয়াই প্লেনে আমাদের যেহেতু মানে এখানে বলে দেওয়া নেই জেড এর ভ্যালু কত, আমরা জিরো ধরে করব, তাহলে 440। এটা হলো আমাদের পয়েন্টের মানে অ্যাকচুয়াল পয়েন্টটা। অ্যাম্বিয়েন্ট, ডিফিউজ আর স্পেকুলার কোএফিসিয়েন্ট গুলো দেওয়া আছে, তার মানে কে এর ভ্যালু দেওয়া, কে ডি এর ভ্যালু দেওয়া, কে এস এর ভ্যালু দেওয়া, সব ভ্যালু এখানে দেওয়া আছে। ফার্স্টে আমাদেরকে বলছে ফর দ্য অ্যাবভ ফেনোমেনা রিপ্রেজেন্ট দ্য রিফ্লেক্টেড রে আর ইন দ্য ইউনিট ভেক্টর। সো আর ভেক্টরটা আমাদের বের করতে হবে। আমরা একটু আগে আর ভেক্টর ফর্মুলা দেখছিলাম, আর ইকুয়ালস টু এল ডট এন ডট এন মাইনাস এল। বিশাল একটা ফর্মুলা। সো আমার তাহলে এই আরটাকে বের করতে হবে এবং ইউনিট ভেক্টরে নিতে বলছে, তাহলে আমি এল এন এগুলো সবকিছুকে আগে ইউনিট ভেক্টরে নিব। বা আমাদের সবসময় লাইটিং ভেক্টর যখনই থাকবে আমি আগে ইউনিট ভেক্টর নিব। সো আমার কিন্তু লাইটিং ভেক্টরটা দেয়া নেই, লাইটের পজিশনটা দেওয়া আছে, পি এর পজিশন দেওয়া। সো লাইটিং ভেক্টর হলো এইটা, এল। তাহলে এল ইকুয়ালস টু কি হবে? এল ইকুয়ালস টু হলো এই যে আমাদের এল এর পজিশন মাইনাস পি। সো 234 মাইনাস 440 কি আসে? -2 -1 আর 4। 2 -4 কি দেয়? -2। 3 -4 কি দেয়? -1। 4 -0 4 দেয়। সো আমরা লাইটিং ভেক্টরটা পেয়ে গেলাম, এটা কিন্তু আমাদের লাইটিং ভেক্টর। এটা থেকে আমি লাইটিং ভেক্টর ইউনিট ভেক্টর যদি নিতে চাই, কি হবে? এইটা বাই এটার ম্যাগনিটিউড। ম্যাগনিটিউড আমরা কিভাবে বের করি? ম্যাগনিটিউড হলো -2 হোল স্কোয়ার, সরি, সো -2 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। সো এখানে কি আসে? এটা √21 আসে। আচ্ছা, সো এটা হলো, আমরা তাহলে ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করে দিলে ইউনিট ভেক্টরে পাবো। সো এটা আমাদের ইউনিট ভেক্টর। আর এগুলোকে আই জে কে দিয়ে কেন লিখছে? আমরা জানি এক্স এক্সিস বরাবর আমাদের ইউনিট ভেক্টর হলো আই হ্যাট, ওয়াই এক্সিস বরাবর জে হ্যাট, আর জেড এক্সিস বরাবর কে হ্যাট। সো আমরা আমাদের এল হ্যাট বা আমাদের এল এর ইউনিট ভেক্টরটা পেলাম। আমাদের সারফেস নর্মালটা হলো কে হ্যাট। কেন? সারফেস নর্মালটা আমরা কি বলছিলাম? সারফেস নর্মালটা হলো জেড এক্সিস বরাবর। তো জেড এক্সিস বরাবর নর্মাল মানে ইউনিট ভেক্টর কি? কে হ্যাট। তো যেহেতু ইউনিট ভেক্টর, শুধু কে হ্যাটই থাকতেছে। তো এটা কে হ্যাট। আচ্ছা, এখন একটা জিনিস হলো, যদি আমি বলতাম যে লাইট সোর্সটা এখানে আছে, পয়েন্টটা উপরে আছে, তখন আমাদের কি হতো? তখন কিন্তু আমাদের এইটা নেগেটিভ দিকে থাকতো, মানে কে হ্যাটটা তখন সারফেসের নিচের দিকে থাকতো। তো তখন কিন্তু আবার এটা ডিফারেন্ট হয়ে যেত। যাই হোক, এই জিনিসটা আমি ট্রাই করব একদম লাস্টে, যখন তোমাদের রিভিউ ক্লাস নিব তখন ওই জিনিসটা এক্সপ্লেন করার ট্রাই করব, বা অন্য কোনোদিন টাইম থাকলে এটা আমি বলে দিই। সো এটা একটু মাথায় রাখতে হবে, আমাদের লাইটটা যদি এইদিকে থাকে, লাইট আর পয়েন্টের উপর ডিপেন্ড করতেছে আমাদের নর্মাল ভেক্টরটা কোথায় হবে। নর্মাল ভেক্টরের এই জিনিসটা ইম্পর্টেন্ট। আচ্ছা, সো এইটা গেল আমাদের। এখন আমরা তাহলে এই ফর্মুলাটা আমাদের সবকিছু বসাই। এল আমরা জানি, এন আমরা জানি, সো এল ডট এন আগে বের করব, দুইটা ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্ট কিভাবে করে সবাই একটু দেখবা। ডট প্রোডাক্ট কি? ডট প্রোডাক্টে কিন্তু আই ইন্টু আই কি হয়ে যায়? 1। তারপরে জে ইন্টু জে হলো আমাদের 1, কে ইন্টু কে হলো 1। এখানে দেখো আই ইন্টু কে যদি করো, আই ইন্টু এখানে কে হ্যাট মানে কি? আই এর ভ্যালু 0, মানে 0 0 কে হ্যাট, এটার সাথে তুমি মাল্টিপ্লাই করতেছো এটাকে। তো তখন কি হয়ে যাবে? জিরোর সাথে আই এর পোর্শনটা মাল্টিপ্লাই হয়ে বাদ হয়ে যাবে। ঠিক আছে? এবং সবসময় ডট প্রোডাক্টের রেজাল্ট একটা স্কেলার হয়, স্কেলার ভ্যালু। সো এটা একটু মনে রাখি। তো আমি কম্পোনেন্ট ওয়াইজ এখানে মাল্টিপ্লাই করতেছি, 2i ইন্টু এখানে আই, আই এর পোর্শন থাকলে সেটার সাথে মাল্টিপ্লাই হতো, প্লাস
জে জে ইন্টু এখানে জে এর পোর্শন প্লাস কে ইন্টু এখানে কে এর পোর্শন, এরকম হতো। বাট এখানে শুধু কে আছে, সো আমাদের এটা কি আসবে, 4/√21 কে ইন্টু কে হ্যাট। সো কে হ্যাট ইন্টু কে হ্যাট 1 দিবে, তাহলে 4/√21 থাকলো। যাই হোক, সবাই একটু ডট প্রোডাক্ট মাস্ট একটু দেখতে হবে, ডট প্রোডাক্ট এখানে অনেক বেশি কাজে লাগবে। এরপর আমরা কি করলাম, আবার 2 × L.N × N করলাম। তাহলে 2 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলাম, কি আসবে, 8/√21। আবার এন দিয়ে মাল্টিপ্লাই করছে, তাহলে কিন্তু এটা আবার ভেক্টরে চলে আসলো, কে হ্যাট চলে আসলো। স্কেলার দিয়ে ভেক্টরকে মাল্টিপ্লাই করলে সেটা কি হয়, সবসময় একটা ভেক্টর হয় রেজাল্ট। সো কে হ্যাট আসলো। ফাইনালি আমরা যদি 2 × L.N × N - L এটা করি, বের করি, আমরা পাচ্ছি হলো এরকম একটা ভেক্টর। সেটা হলো আমাদের আহ রিফ্লেক্টেড রে এর ভেক্টরটা। এবং এটা ইউনিট ফর্মে আছে, ইউনিট ভেক্টরে আছে। কেন? তুমি সবকিছু ইউনিট ভেক্টর ধরে এটাকে বের করছো, সো এটা একটা ইউনিট ভেক্টর। সো ফাইনালি আমরা রিফ্লেক্টেড রেটা বের করে ফেললাম। তাহলে 1 নাম্বার কোশ্চেনটা আমাদের ডান, এ নাম্বারটা ডান। এবার বলছে ক্যালকুলেট দ্য স্পেকুলার রিফ্লেকশন ইন্টেন্সিটি ফর এ শাইনিনেস ফ্যাক্টর অফ 10। সো আমাকে স্পেকুলার পার্টটা খালি বের করতে বলছে। স্পেকুলার পার্টের জন্য আমরা জানি স্পেকুলার পার্ট কিভাবে বের করি, IPKS ভি ডট আর কমা 0 টু দি পাওয়ার n। আচ্ছা, ম্যাক্সিমাম অফ ভি ডট আর কমা 0 টু দি পাওয়ার n। তাহলে ভি ডট আর, আর কিন্তু অলরেডি আমরা পাইছি, ভিউয়ার ভেক্টরের সাথে এই রিফ্লেকশন ভেক্টর তাহলে মাল্টিপ্লাই করতে হবে। সো আমি ভি ভেক্টরটা কিন্তু এখনো জানি না, আমি কিন্তু ভি এর পজিশনটা জানি 563, এখান থেকে কোশ্চেন থেকে, যে ভিউয়ারের বা ক্যামেরাটা আছে 563-তে। সো আমার এই ভেক্টরটা বের করতে হবে। এই ভেক্টরটা কি, ভি মাইনাস পি। তাহলে সো আমরা দেখো এখানে তাহলে কি করলাম, এখানে হলো আমরা ভি মাইনাস পি দিয়ে ভি ভেক্টরটাকে বের করলাম। ইউনিট ভেক্টরে নিব এটাকে, এগেন এর ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করে নেওয়ার পরে আর ডট বি, দুইটা ডট প্রোডাক্ট, আর এখানে বের করছিলাম আমরা একটু আগে, আর আর বি ডট প্রোডাক্ট করে কিছু একটা ভ্যালু পাবো। সো এটা হয়ে গেল আর ডট বি। সো আর ডট ভি যদি তুমি জানো, আর ডট ভি যদি তোমার নেগেটিভ আসে, তার মানে কি তোমার এখানে এটা 0 হয়ে যাবে, তখন আমরা কিন্তু আর স্পেকুলার লাইট পাবো না। সো তোমাদের এটাও একটা কাজ করবা, তোমরা ভি ডট আর টাকে আগে ক্যালকুলেট করা ট্রাই করবা, মানে অ্যাটেনুয়েশন ফ্যাক্টর ক্যালকুলেট করবা, দেন ভি ডট আর ক্যালকুলেট করবা সবসময় পরীক্ষায়। সো তাহলে হলো তোমরা আগেই জেনে যাবা যে তোমার এখানে কি আসলে মানে রিফ্লেকশনটা হচ্ছে কি হচ্ছে না। যাই হোক, আর ডট ভি বের করলাম আমরা, এখানে একটা পজিটিভ ভ্যালু পাইছি। সো আমি ভি ডট আর এইখানে যেটা পাবো, এটা টু দি পাওয়ার স্পেকুলার এক্সপোনেন্ট, আমাকে এন এর ভ্যালু কিন্তু বলে দেওয়া ছিল 10। সো এখানে এই যে দেখো কোশ্চেনে বলা শাইনিনেস ফ্যাক্টর হলো 10। সো আমি 10 দিয়ে এটাকে পাওয়ার আপ করলাম। IPKS জাস্ট সবগুলোর ভ্যালু আমরা জানি, IP5 ছিল, কেএস এর ভ্যালু দেওয়া ছিল, সব বসালে আমরা আই এর একটা ভ্যালু পাবো। সো এটা আসলো। আসার পরে আমাকে, সো আমাদের বি নাম্বারটাও ডান। সি নাম্বারে বলছে ক্যালকুলেট অ্যাটেনুয়েশন ফ্যাক্টর ফর দ্য গিভেন পয়েন্ট ইন দ্য অ্যাবভ সিনারিও। সো অ্যাটেনুয়েশন ফ্যাক্টর বের করতে বলছে। অ্যাটেনুয়েশন ফ্যাক্টরের ফর্মুলা আমরা কি জানি, অ্যাটেনুয়েশন ফ্যাক্টরের ফর্মুলা হলো ম্যাক্সিমাম অফ 1 - d/r² 0। তাহলে আমাদের এখানে ডি দরকার, আর তো এখানে বলে দিছে 50, বাট ডিটা আমরা জানি না। সো ডিটা কি, ডিটা হলো আমরা যে এতক্ষণ অ্যাটেনুয়েশন অ্যাটেনুয়েশন বলছি, এটা সবসময় হলো লাইট সোর্সের অ্যাটেনুয়েশন। তার মানে লাইট সোর্স থেকে এই পয়েন্ট পর্যন্ত যে ডিস্টেন্স, এইটা আমরা ডি হিসেবে নিব। সেই ডিস্টেন্সটা কি, ডিটা হলো এই 234 থেকে পি এর এই ডিস্টেন্স 440। সো ডিস্টেন্স আমরা কিভাবে ক্যালকুলেট করি, x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার প্লাস z1 - z2 হোল স্কোয়ার। সো এটাকে যদি অ্যাড করি, আমরা এখান থেকে কি পাবো, আমাদের ডিস্টেন্সটা পাবো, এইটা। সো ডিস্টেন্স তুমি বসাও 21। আর হ্যাঁ, √21 আসছিল, সো এটা √21 আর নিচে 50, সো হোল স্কোয়ার। তুমি এটা ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে নেগেটিভ আসা মানে কি, ফ্যাক্টর অফ অ্যাটেনুয়েশন 0। ফ্যাক্টর অফ অ্যাটেনুয়েশন 0 হলে তোমার কিন্তু কোনো এখানে স্পেকুলার বা ডিফিউজ লাইটই দেখতে পাবা না। বাট এখানে আসছে 0.9961, সো বেশ বড় একটা ভ্যালুই আসছে। একদম লাস্টে কি বলছে, একদম লাস্টে আমাদেরকে বলছে ইফ দ্য অ্যাম্বিয়েন্ট লাইট ইন্টেন্সিটি ইজ 2,
calculate total reflected light intensity at the given point according to Fong's model with attenuation factor. সো এবার আমাকে বলছে স্পেকুলার, ডিফিউজ, অ্যাম্বিয়েন্ট সব একসাথে অ্যাড করে দেখতে। অ্যাম্বিয়েন্ট কিন্তু আমরা এখনো বের করি না। অ্যাম্বিয়েন্ট বের করার ফর্মুলা কি? অ্যাম্বিয়েন্ট লাইট হলো আই এ কে দিয়ে বের করে, সব ভ্যালু আমাদের গিভেন। সো আমি বসাবো আমাদের আইপি ইন্টু ফ্যাক্টর অফ অ্যাটেনুয়েশন ইন্টু ডিফিউজ প্লাস স্পেকুলার পার্ট। স্পেকুলার পার্টটা কিন্তু মাত্র আমরা বের করছিলাম এই যে এই পোর্শনে। সো আইপি এটার সাথে মাল্টিপ্লাই করে জাস্ট এটা লিখে দিলেই হবে। আর আইপি কেডির সাথে মাল্টিপ্লাই যদি করি, কেডি ম্যাক্সিমাম অফ এল ডট এন কমা জিরো, এল ডট এনও কিন্তু একটু আগে বের করছিলাম আমরা এক জায়গায়। সো জাস্ট ভ্যালুগুলো আমরা এখানে বসাই দিব, বসাই দিলে যা আসে। ফ্যাক্টর অফ অ্যাটেনুয়েশন যদি জিরো হতো এই পুরো পোর্শনটা জিরো হয়ে যেত, সো তখন কিন্তু শুধুমাত্র অ্যাম্বিয়েন্ট লাইট থাকতো। সো এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে আমাদের পরীক্ষায়। সো ম্যাথ খুব বেশি কমপ্লিকেটেড না, বাট ফর্মুলা তো বেশ কয়েকটা, সো ফর্মুলা গুলো মনে রাখা হয়তো একটু টাফ। সেকেন্ডলি হলো এখানে প্রসেসে ভুল হওয়ার চান্স অনেক হাই থাকে, যেহেতু বড় ম্যাথটা খুব বড়। সো আমরা এটা ফার্স্ট কিভাবে ক্যালকুলেট করে এটা তোমরা যত প্র্যাকটিস করবে তত এখান থেকে বুঝতে পারবে, প্র্যাকটিস না করলে পারবে না। আর লাস্ট অফ অল হলো আমি জাস্ট আরেকটা এক্সাম্পল জাস্ট দেই। এতক্ষণ আমরা যেটা করছিলাম, মানে যে ম্যাথটা করলাম, এটা তো একটা সারফেসের জন্য। ধরো এই সার্ফেসটা এই প্লেন এক্স ওয়াই প্লেনে না থেকে এটা যদি একটা স্ফিয়ারের উপরে থাকতো, তখন আমাদের রিফ্লেক্টেড রেটা কিরকম আসতো সেটা আমরা একটু দেখি। একটা স্ফিয়ার যদি হয় ওর অবভিয়াসলি একটা সেন্টার থাকবে, আর এই হলো পি পয়েন্টটা। সো এইখানে এন বের করার সিস্টেমটা হলো বাকি সব সেম, তোমার এল এন তো এই বরাবর, এল এন, ধরো আর এদিকে, ভিউয়ার হলো এদিকে আছে, এরকম কিছু একটা। তো বাকি সব সেম, তোমার পিটা তোমার জানা আছে, তো তুমি এখান থেকে আসলে সব বাকি সব ক্যালকুলেট করতে পারবা। বাট এনটা তোমার বের করার সিস্টেমটা হলো, যেহেতু যেহেতু এটা কোনো প্লেনে নাই, একটা স্ফিয়ারের উপর আছে। সো স্ফিয়ারের যদি আমি এই বরাবর একটা ভেক্টর নেই, মানে পি মাইনাস সি নেই, তাহলে হলো যেই ভেক্টরটা আমরা পাই এটাই এক্সটেন্ড করলে এন পাই। তার মানে পি মাইনাস সি যদি তুমি বের করো, পি সরি পি মাইনাস টি, এই দুইটা পজিশন ভেক্টরের মধ্যে যদি ডিফারেন্স বের করো, তাহলে যে ভেক্টরটা পাচ্ছ এটাই হলো তোমাদের নর্মাল ভেক্টর। সো এইটা একটু সবাই ট্রাই করবা, এটা আসলে তোমাদের প্রিভিয়াস সেমিস্টারের কোশ্চেন গুলোতে পাবা বা প্র্যাকটিস শিটেও আছে। আমরা স্ফিয়ারের জন্য কিভাবে ক্যালকুলেট করি, স্ফিয়ারের জন্য সবসময় হলো আমাদের পয়েন্ট সোর্স, মানে যে পয়েন্টে রিফ্লেকশন হচ্ছে সেটা থেকে সেন্টারটা বিয়োগ করি। সো তাহলেই আমাদের এই ভেক্টরটা পাই, এই ভেক্টর বরাবর এক্সটেন্ড করলেই নর্মাল ভেক্টর। সো নর্মাল ভেক্টরটা হয়ে যাবে সবসময় পি মাইনাস সি। তো এখানে আসলে আর কিছু নাই। এখানে একটা জিনিসই আমি খালি ওই যে বললাম যে সার্ফেসের জন্য অনেক সময় নেগেটিভ আসতে পারে আমাদের নর্মাল ভেক্টরটা। সো এইটা আমরা পরে দেখবো যদি টাইম থাকে। আর বাকি পোর্শন গুলার আসলে আমার মনে হয় না তেমন কমপ্লিকেটেড এখানে আর কিছু আছে। সো এই তো, এই হলো আমাদের এই চ্যাপ্টার। বেশ বড়, অনেকক্ষণের একটা লেকচার দিলাম। সো অলমোস্ট মনে হয় 2 ঘন্টা হয়ে গেছে। সবাই লেকচারটা দেখো, ভাগ করে করে দেখো, একবারে ফুল না দেখে, তাহলেই হবে। বাট এই লেকচারটা আসলে 2টা ক্লাস হয়তো আমাদের লাগতো, আমরা জাস্ট এর বদলে রেকর্ডিংও থাকলো প্লাস ম্যাথের এক্সপ্লানেশনও থাকলো, এটা হয়তো তোমাদের জন্য একটু হেল্পফুল হবে। আচ্ছা, 2জন আছো। তো কোনো কোশ্চেন আছে তোমাদের? আচ্ছা, ম্যাথটা কিন্তু তোমাদের দেয়া আছে এখানে স্লাইডার এই ফোল্ডারেই, সো এখান থেকে দেখতে পারো। আর এই তো, এই হলো আমাদের চ্যাপ্টার। এখানে এক্সারসাইজের প্রবলেম গুলো একটু দেখো। এক্সারসাইজের বেশ 4টা ম্যাথ দেওয়া আছে মেইনলি, আর প্রিভিয়াস সেমিস্টার কোশ্চেন গুলো দেখতে আমার মনে হয় না আসলে খুব বেশি আর কমপ্লিকেটেড কিছু থাকবে এখানে। ঠিক আছে সবাই, আল্লাহ হাফেজ। আচ্ছা, ফার্স্ট এর ম্যাথটাও দরকার নেই আসলে, ফার্স্ট এর ম্যাথটা আমি বাদ দিয়ে দিই, কোয়াডের জন্য বলছে তো। আচ্ছা থাকুক, বাট সরি, থাকুক বাট এটা মানে কোয়াডের জন্য কিভাবে আমরা বের করি, সেন্টারটা বের করি, ওইটা একটু নেটে গুগল করে দেখে নিন তোমরা। ঠিক আছে সবাই, তাহলে আল্লাহ হাফেজ, তবে ভালো থাকো, নেক্সট ক্লাসে দেখা হবে।